Assalamu alaikum, dear learners. Hope you are well by the grace of Almighty Allah. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সবাই ভালো আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনি কেমন আছেন? জি, আচ্ছা। Okay, dear learners, now move on to our today's session. Our today's session is unseen passages. Okay, Ifrat. স্যার, আমাদের এই যে ক্লাসগুলো এগুলো কি সব গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে? না, গুগল ক্লাসরুমে আপলোড করা হয়নি। কারণটি হচ্ছে যে গুগল ক্লাস রুমে লিঙ্ক গুলো শুধু দেওয়া আছে। আর আপনাদের যেটা করতে হবে, এটা ডাউনলোড করে রাখতে হবে, কারণ আমাকে নোটিফিকেশন দিয়েছে যে 1 মাস হয়ে গেছে, এই ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ডাউনলোড তাহলে করতে হবে। তাহলে স্যার, শুরু থেকে আজ পর্যন্ত যত ক্লাস হয়েছে সবগুলোকে ডাউনলোড করে রাখবো আমরা? এটা খুব ভালো হয় ডাউনলোড করে রাখতে পারলে। আ- আমরা হচ্ছে ক্লাস করি, তারপরে আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, পরে শেষে আলোচনা করবো এই বিষয়ে কিভাবে ডাউনলোড করতে হয়। ঠিক আছে, ওকে। আমাদের হচ্ছে আজকে একটা লম্বা ক্লাস হবে। ঠিক আছে, সো সবাই মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নেন। ক্লাসটি আমরা 9:45 পর্যন্ত রান করব, এবং এত চাপ নিয়ে ক্লাসগুলো করছি এই কারণেই, অল্প সময়ের মধ্যে আপনাদের এই ক্লাসগুলো শেষ করার যে একটা প্রবণতা। আজকের ক্লাসটি দেখলেও বা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, গ্রুপ থেকে, এবং যারা সরাসরি আছেন, আজকের ক্লাসটি একটু এক্সেপশনাল। এর আগে যেমন আমরা কবিতা পড়ার ক্লাস করেছিলাম, এক্সেপশনাল ছিল। আহ, এবং আপনারা হচ্ছে সিন আনসিন প্যাসেজ রিডিং। আজকে আমরা যে আইটেমটি কভার করার চেষ্টা করছি, যে আনসিন প্যাসেজের সামারি কিভাবে আমরা লিখব, এবং ইনফরমেশন ট্রান্সফার গুলো কিভাবে করব, এবং রিয়েল প্র্যাকটিস গুলো আমরা এখানে করব আজকে। এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। আর আপনাদের প্রশ্ন আজকে কম থাকবে, কারণ এটা হচ্ছে থিওরি বেস ক্লাস। তারপরে আপনাদের ব্রেকআউট রুমে কাজ থাকবে। তাহলে আমাদের আজকের টার্গেট হচ্ছে আনসিন প্যাসেজ, সামারি এবং ইনফরমেশন ট্রান্সফার। উই ট্রাই টু রিচ আওয়ার এন্ডিং সেশন অফ দিস ক্লাস। আমরা চেষ্টা করব সর্বশেষ পর্যন্ত যাওয়ার। শরীফ। স্যার, এখানে ইনফরমেশন ট্রান্সফার মানে কি ওই যে ম্যাচিং বোঝাচ্ছে? না, ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে আপনাদের যে টেবিলটা আসে, টেবিলের মধ্যে যে ইনফরমেশন গুলো নিয়ে আসতে হয় প্যাসেজ থেকে, সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, ওকে। আমরা আজকে ক্লাসটিকে দুটো সেশনে ভাগ করেছি। প্রথম সেশনে থাকছে সামারি রাইটিং এর কৌশলগুলো, এবং তৃতীয় সেশনে থাকছে ইনফরমেশন ট্রান্সফারের উপর বিস্তারিত আলোচনা। ঠিক আছে, ফার্স্ট অফ অল, ইউ শুড participate in this discussion. Summary. What is summary? According to your judgment or according to your own knowledge. Okay, carry on, Ifrat. স্যার, কোনো বিষয়ে সংক্ষিপ্ত রূপ। কোন বিষয়ের সংক্ষিপ্ত রূপ। আর এটাকে আমরা আর কিভাবে বলতে পারি, আপনারা যে যতটুকু জানেন সবাই অংশগ্রহণ করেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা হচ্ছে কমেন্টে লিখতে পারেন। জাস্ট এটাই ইন্টারেক্টিভ প্রশ্ন, আর কোনো প্রশ্ন থাকবে না আজকে। মেবি আপনাদের মুশফিকা। কোনো স্টোরি অথবা কোনো বিষয়ের মূল ভাব বা মূল থিম, এটাকে আমরা সামারি বলতে পারি। ভেরি গুড, মুশফিকা। শরীফ। স্যার, সামারি হলো এমন একটা বিষয় যেটা পুরো গল্পটাকে খুব অল্প লাইনে আমাদের কাছে উপস্থাপন করে, মানে এটা পড়লেই আমরা পুরো গল্পটার ভাবটা বুঝতে পারি। ভেরি গুড, অল ডান। আর কেউ কিছু শেয়ার করতে পারেন আমাদের সাথে বা চান? তাসিন। সামারি বলতে মূলত বোঝায় কোনো গল্প বা অনুচ্ছেদ বা যে কোনো একটা বিষয়ের ওপর আমরা যখন ভালোভাবে বোঝার সুবিধার্থে আমরা যখন সেটাকে সংক্ষিপ্ত আকারে সবার মাঝে উপস্থাপন করি, যাতে করে কয়েক লাইনের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে ভালোভাবে মানুষের মাঝে উপস্থাপন করতে পারি। এর জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করি, যেভাবে আমরা এটাকে উপস্থাপন করি, সেটাকে হচ্ছে সামারি বলে।
আর সামারি লেখার নিয়ম হচ্ছে কোনো গল্প বা কোনো বিষয়ের যতটুকু থাকবে তার 3 ভাগের 1 ভাগ হিসাবে আমাদের সামারি লিখতে হয়। আর এই সামারির মাধ্যমে আমরা পুরো বিষয়বস্তুকে অল্প সময়ে সংক্ষিপ্তভাবে সম্পূর্ণভাবে জানতে পারি। Very good. It's very elaborated answer. Thank you so much, Tasin, for your nice information. ওকে, ইফরাত, লিঙ্কটা হচ্ছে আমাদের ওই ফেসবুকের কমেন্টে দিয়ে দেন, ঠিক আছে? আমি ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, চলুন আমরা দেখে নিই। আপনারা যা বলেছেন সবারই সব কথাগুলোই একেবারেই ওকে, এবং প্রত্যেকটাই খুব মানে সংগঠিত কথা বলেছেন, এবং সবাই খুব ইনফরমেশন গুলো দিয়েছেন। একটা গ্লাস আমরা দেখে নিই। সামারি হচ্ছে সারমর্ম বা সারাংশ, হলো অনেক কথাকে অল্প কথায় মূল বক্তব্যকে অক্ষুণ্ণ রেখে প্রকাশ করা। মানে যে মেসেজটা রয়েছে একটি প্যাসেজে বা স্টোরিতে, প্রবন্ধে, সেটাকে ঠিক রেখে অল্প কথায়, যত কম কথায় বলা যায়, সেটা প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস বা যে কোনো লেখার মূল নির্যাসকে সংক্ষেপে তুলে ধরাই হলো সামারির কাজ। হ্যাঁ, শরীফ বলেন। স্যার বলছি যে সারমর্ম বা সারাংশ মানে হলো সামারি, তাহলে ভাব সম্প্রসারণ মানে কি? বিস্তারিত, ছোট জিনিসকে বড় করা, তিলকে তাল বানানো সামারি, সরি, ভাব সম্প্রসারণ। ওকে, এভাবে মনে রাখবেন। তাহলে স্যার ভাব ডেসক্রিপশন বলবো? জি, আরেকটু ক্লিয়ার করে বলেন ইফরাত। স্যার ভাব সম্প্রসারণ কি আমরা ডেসক্রিপশন বলবো? হ্যাঁ, ডিসক্রাইপটিভ রাইটিং। ওকে, আমরা হচ্ছে সামারি সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে গেছি আমার বিশ্বাস। এতক্ষণ স্ক্রিনে ছিল, আপনারা অনেকে রিড আউট করে নিয়েছেন, আই বিলিভ দ্যাট। এখন আরেকটি ইন্টারেক্টিভ কোয়েশ্চেন রয়েছে আপনাদের জন্য। সেটা অলরেডি বুঝতে পারছেন যে সামারি কেন লেখা হয়, ঠিক আছে? প্রথম 3জন হ্যান্ড রেজ করবেন, তাদের প্রশ্নগুলো নিয়ে আমরা নিব না। ওকে, একজন পেয়েছি, শরীফ, বলেন কেন লিখতে হয়? আপনি যেটুকু মনে করেন বা আপনি যতটুকু ভাবেন। কোনো একটি বিষয়কে সবার জন্য বোধগম্য করতে একটি বড় অনুচ্ছেদকে তার 1/3 লেখাকেই বলা হয় সামারি, এবং এটা মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে এজন্যই সামারিটা লেখা হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাসিন বলেন। সামারি মূলত লেখা হয় যে কারণে, তা হলো যখন কোন একটা কবিতা বা গল্প আমরা সবাই পড়ি এবং কবিতার অনেক লাইন বা ওয়ার্ড থাকে এবং গল্প উপন্যাসের অনেক লাইন বা ওয়ার্ড থাকে যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা যখন সামারিটা লিখবো তখন সেই সামারির মাধ্যমে আমরা পুরো গল্প এবং পুরো কবিতার যে মূল বিষয় সেই মূল বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করতে পারবো, যেখানে সহজ সরল ভাষায় সমস্ত কিছু উপস্থাপন করা থাকবে এবং যা হবে কবিতা বা গল্প উপন্যাস অপেক্ষা 1/3 ছোট, এবং তার মাধ্যমে আমরা সবকিছু ভালোভাবে উপস্থাপন যেমন করতে পারবো সেরকম সহজে বুঝতেও পারবো, যার কারণে মূলত সামারিটা লেখা হয়। থ্যাংক ইউ সো মাচ তাসিন। ফারিবা। তার সামারি সাধারণত লেখা হয় কোনো একটা গল্প বা আহ, একটা উপন্যাস বা প্রবন্ধ, যে কোনো কিছুকে সংক্ষেপে বোঝার জন্য। এবং তাছাড়াও সামারি লেখা হয় আমাদের লেখার যে দক্ষতা ওটা একটু বাড়ানোর জন্য। কারণ আমরা যখন সামারি লিখি তখন হুবহু যে প্যাসেজে যেটা আছে ওটা লিখি না, একটু আলাদা করে লিখি, যেটার মাধ্যমে আমাদের লেখার একটু ডেভেলপ হয়। সেটা ছাড়াও আমরা বা আমাদের যিনি খাতা চেক করেন তারাও খুব সহজেই বিষয়টাকে বুঝতে পারেন যেখানে কি বোঝানো হয়েছে। মানে একটা প্যাসেজের আমরা একটা অংশ লেখার মাধ্যমে পুরো একটা প্যাসেজকে তুলে ধরতে পারি। এর জন্য সামারি লেখা হয় এবং সামারি লেখার অনেক উপকারিতাও রয়েছে। তার সুন্দর বলেছেন ফারিবা। ইফরাত। স্যার কোনো একটি কঠিন কবিতা বা গল্প বা কোনো একটি কঠিন বিষয় মানুষ যদি সহজে বুঝতে পারে এবং সেটির যে মূল ভাব সেটি যদি সেটা মানুষের সহজভাবে বোঝার জন্য সামারি লেখা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা যখন বলছিলেন, আপনাদের প্রত্যেকেরই বলাটা এত সুন্দর যে যারা অন্যরা যদি এতটুকুই শুনে, দ্যাটস এনাফ, এতটুকুই জানে। আচ্ছা, আমরা একটা সলিউশন পেয়েছি আপনাদের কথা বলতে বলতে। এই সলিউশনটা হচ্ছে যে আমরা আমাদের যে ক্লাসগুলো ডিলিট হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলোর আসলে কি করা যায়।
গুগল ড্রাইভে আসলে এতগুলো জায়গা হয় না। আপনারা কথা বলতে বলতে আমার মাথায় একটা জিনিস আসলো। আমি যদি আমার ইউটিউবে আপলোড করে প্রাইভেট করে রাখি, মানে পাবলিক না, প্রাইভেট করে রাখি, আর প্লে লিস্টে আপনাদের দিয়ে দিই, আপনি সিরিয়াল অনুযায়ী সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। গুড সাজেশন মেবি। জি স্যার। এটা অনেক ভালো। হ্যাঁ, সেখান থেকে তো আর হারাবে না। যেমন আপনাদের সবারই ইমেল গুলো আমার কাছে আছে মোটামুটি, যারা হচ্ছে ফাইলগুলো নিয়েছেন বা নিবেন, ইমেল গুলো আছে। ইমেল গুলো দিয়ে আমি আপনাদের ওই প্রাইভেট প্লে লিস্টে অ্যাক্সেস দিয়ে দিলাম। আপনারা ওখান থেকে অনায়াসে অনেক সুন্দর করে দেখতে পারবেন। সম্ভবত অ্যাডও আসবে না। প্রাইভেট যখন করা থাকবে তখন অ্যাড আসবে না মেবি, আমার জানা মতে। আসলে আসুক না, একটা স্থায়ী সংরক্ষণ তো থাকছে, তাই না? এমনও হতে পারে যে ইন্টার মাস্টার্স পড়ছেন, অনার্স মাস্টার্স পড়ছেন, তখন আপনার কোন একটা ক্লাসের প্রয়োজন হচ্ছে। আই বিলিভ দ্যাট হবে। আমি শতভাগ বিশ্বাস করে ওই টার্গেট নিয়ে ক্লাসগুলো বানাচ্ছি আপনাদের জন্য, যে আপনাদের দরকার হবে একদিন না একদিন। ওকে, থ্যাংক ইউ। আমরা এরকম একটা ক্রাইটেরিয়াতে যাব। চলেন আমরা ক্লাসটা করি। আপনারা অনেক সুন্দর ইনফরমেশন দিয়েছেন। সামারি রাইটিং শিক্ষার্থীর একাধিক দক্ষতাকে যাচাই করার জন্যই মূলত পরীক্ষাতে এই টপিকটি দেওয়া হয়। আপনাদের কথাগুলোতে এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। ফার্স্ট অফ অল, প্যাসেজ পড়ে বুঝবার ক্ষমতা, যে আপনি একটা প্যাসেজ পড়ে কতটুকু বুঝতে পেরেছেন, এই এই বিষয়টি হচ্ছে আপনাদের আহ যাচাই করা হয়। তৃতীয়ত যে বিষয়টি যাচাই করা হয় সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক পয়েন্ট নির্বাচন করার ক্ষমতা। আহ, একটা প্যাসেজে বা একটা নভেলে, একটা কবিতায় অনেকগুলো তথ্য থাকে। সেখান থেকে আপনি মেইন পয়েন্ট গুলো বা একজ্যাক্ট যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আপনি পয়েন্ট আউট করতে পারছেন কিনা। এই কথাটা যখন আমরা সিন আনসিন প্যাসেজের হাউ টু আন্ডারস্ট্যান্ড, হাউ টু রিড সিন অ্যান্ড আনসিন প্যাসেজ, তখনও কিন্তু এর সাথে কানেক্ট রয়েছে। এটা কিন্তু তখনও আমাদের এই আলোচনাটা এসেছিল, যে কিভাবে একটা প্রাসঙ্গিক পয়েন্ট নির্বাচন করতে হয়, এই ক্ষমতাটা সেখানেও ছিল, এখানেও আছে। ঠিক আছে, চলেন আমরা 3 নাম্বার যে বিষয়টি দেখি। আমরা 3টা বিষয়কে হাইলাইটস করেছি, আরো বিষয় রয়েছে, এটা যার কাছে যেমনটি মনে হয়, কিন্তু আমি 3টি বিষয়কে হাইলাইটস করেছি। অল্প কথায় নিজের ভাষায় মূল বক্তব্য প্রকাশ করার ক্ষমতা। আপনি যে কোনো বিষয় জানলেন, বুঝলেন, সেটা নিজের মতো করে, নিজের ভাষায়, খুব কম করে বলতে পারছেন কিনা, এই প্রসঙ্গটি যাচ করা হয়। আর এই কারণে মূলত এটি পরীক্ষায় আসে, আর এই জন্যই সামারি লিখতে হয়। ওকে, এই স্লাইডে কারো কোনো আস্কিং থাকলে বলতে পারেন, পরে শুনবো। কোনো কিছু বললে হ্যান্ড রেজ করবেন। থ্যাংক ইউ। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি আমাদের মূল ক্লাসটিতে। সামারি রাইটিং এর কৌশলগুলো আমরা জেনে নিব। ফার্স্ট অফ অল, স্কিম দ্য প্যাসেজ। স্কিম সম্পর্কে আপনাদের আইডিয়া এর আগের ক্লাসে রয়েছে। তারপরও হচ্ছে খুব সংক্ষেপে আমরা একটু জেনে নেব। প্রথমেই পুরো প্যাসেজটির উপর চোখ বুলিয়ে নিন, যাতে একটি সাধারণ ধারণা পাওয়া যায়। প্রতিটি প্যারাগ্রাফের প্রথম লাইন এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো মনোযোগ দিয়ে পড়ুন, এতে দ্রুত মূল বক্তব্য বোঝা সম্ভব হবে। মানে এট আ গ্লান্স আপনি আপাত দৃষ্টিতে যে জিনিসটি দেখছেন, সেই জিনিসটি হচ্ছে কিভাবে দেখবেন, কিভাবে স্কিমটা করবেন। এনিওয়ান, একজন শুধু আমার সাথে শেয়ার করবেন, জাস্ট 1 পার্সন হ্যান্ড রেজ করে, যে আগে করবেন সেই। স্কিম কি জিনিস? স্কিম এন্ড স্ক্যানিং এর আগে পেয়েছিলাম আমরা। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে পত্রিকা হাতে পেলেন, জাস্ট পৃষ্ঠাগুলো উল্টে দেখছেন যে পুরো পত্রিকাতে কোন কোন হেডিং গুলো রয়েছে। তারপরে যখন পড়া শুরু করলেন, সেটা হচ্ছে স্ক্যানিং। আর শুরুতেই যে পৃষ্ঠা উল্টায় উল্টায় ছবিগুলো দেখলেন বা হেডিং বা ক্যাপশন গুলো দেখলেন, সেটা হচ্ছে স্কিম। ইজ ইট ক্লিয়ার টু অল? ওকে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন আমরা পরের অংশটা দেখে নিই। পুরো প্যাসেজটার দিকে নজর রাখবেন। আর সচরাচর আপনাদের পরীক্ষায় যেটা আসবে, একাধিক প্যারা আসবে না, এটা একটা ঝামেলা আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেই কাজটিও আমাদের পরবর্তী স্টেপে সাজানো আছে। বলেন ইফরাত। স্যার, তাহলে আমরা যখন কোনো কিছু কোয়েশ্চেন সলভ করার আগে সেই কোয়েশ্চেনটা যখন একবার দেখি, তারপর সেই কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কি স্কিল?
হ্যাঁ, আপনার এক্সাম্পলটা ঠিক আছে। মনে করেন আমি একটা প্রশ্ন পেয়েছি, আমি একটা প্রশ্ন হাতে নিলাম পরীক্ষায়, আমাদের পরীক্ষা হচ্ছে, বৃত্তি পরীক্ষা হচ্ছে, প্রশ্নটা নিলেন না? এরকম করে নিছেন। নেওয়ার পরে কি করবেন? এই 1 নাম্বার 3 নাম্বার এটা কমন আছে, রাইটিংটা দেখি, ও রাইটিংটা, এই রাইটিং সব কমন আছে। এটা হচ্ছে স্কিম হলো। তারপরে যখন ফাইনালি আপনি লিখতে যাচ্ছেন, সেটা আরেকটু পড়ে নিলেন, প্রশ্নটা সেই অনুযায়ী লিখতেছেন, ওটা হচ্ছে স্কেল। ওকে, এবার ক্লিয়ার হয়েছে স্কিম। এটা আপনারা 6 কি 7 এর বইতে পড়েছিলেন এর আগের বছর। কারো মনে আছে? শেয়ার করতে পারবেন? কিন্তু এটা আমাদের তো পড়াশোনাই হয়নি স্যার। হাউ টু বিকাম আ গুড রিডার, অধ্যায়টার নাম ছিল গুড রিডার। গুড রিডার, কিভাবে স্যার একজন ভালো পাঠক হওয়া যায়। ক্লাস ক্লাস 7-এ ছিল 7 অধ্যায়। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। চলেন, আমরা সেগুলোই শিখছি। নাম্বার 2, বিগিন উইথ দ্য মেন আইডিয়া। শুরুটা করতে হবে মূল বক্তব্যটা দিয়ে। সামারি শুরু করুন একটি সাধারণ বাক্য দিয়ে, যেখানে বলা থাকবে প্যাসেজটি মূলত কোন বিষয়ে নিয়ে লেখা হয়েছে। যদি উল্লেখ থাকে, এটা আমি দিয়েছি, আপনার এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন কে লিখেছেন, এটা আর কি এক্সাম্পল স্বরূপ। এটি নিজের ভাষায় লিখতে হবে। এবং এই শুরুর বাক্যগুলো বা প্রথম বাক্যটি কিরকম হবে আমরা একটু এক্সাম্পল স্বরূপ দেখে নিতে পারি। আপনি এইভাবেই লিখবেন বা লিখতে পারেন যে দ্য প্যাসেজ ডিলস উইথ, অথবা দ্য প্যাসেজ মেনলি ডিসকাস অ্যাবাউট। অ্যাবাউট আছে এখানে একটা, ঠিক আছে, এই প্যাসেজটি এই সম্পর্কে বলছে। এখন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সচরাচর এরকম টেক্সট গুলো আপনাদের পরীক্ষায় আসে। সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন দ্য প্যাসেজ মেনলি ডিসকাস অ্যাবাউট দ্য গ্রেট ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ ঠাকুর অবলিক কাজী নজরুল ইসলাম। অথবা বলতে পারেন দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য গ্রেট ওয়ার্ক বা নোটেবল ওয়ার্ক অফ কাজী নজরুল ইসলাম। এই বাক্যটি আপনি সরাসরি ব্যবহার করতে পারেন। ইফরাত। স্যার যদি রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম বাদে অন্য কোনো মানুষের জীবনে নিয়ে আসে, যেমন জর্জ ওয়াশিংটন। হ্যাঁ, আসবে। গ্রেট ওয়ার্ক না দিয়ে আপনি বলবেন দ্য প্যাসেজ মেনলি ডিসকাস অ্যাবাউট জর্জ ওয়াশিংটন, জীবনানন্দ দাশ। ঠিক আছে, জাস্ট এভাবে প্রথম লাইনটা লিখবেন। আর আপনাদের যেহেতু কমপ্লেক্স বাক্যের ধারণাটি এখনো নেই, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে প্রথম বাক্যটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে লেখার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনাদের ধারণায়নটা দেওয়া হবে যে কমপ্লেক্স বাক্যগুলো আসলে কিরকম, কিভাবে গঠন করতে হয়। নেক্সট, চলেন সামারি রাইটিং এর কৌশল সমূহের পর্ব 3-তে রয়েছে 3 নাম্বার যে পার্টটি, মানে কৌশলটি, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। ঠিক আছে, মেইন পয়েন্ট গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে আপনি পেন্সিল ব্যবহার করতে পারেন, অথবা আপনার কলম দিয়ে হালকা করে আন্ডারলাইন করতে পারেন কিওয়ার্ড গুলোকে। প্যাসেজ থেকে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে মূল বক্তব্যগুলো নির্বাচন করুন। গুরুত্বপূর্ণ বাক্য অথবা বাক্যাংশ চিহ্নিত করলে সামারি লেখা অনেক সহজ হয়ে যাবে। এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা যখন এখন কোনো টেক্সট পড়েন, তখন কিন্তু আপনারা দাগ দিন। তার মানে কি, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো যেখানে ইনফরমেশন আছে, এমসিকিউর জন্য আসতে পারে, সেরকম পয়েন্ট গুলোকে আপনারা দাগ দেন। তার মানে আপনাদের বুঝতে হবে যে আমরা যখন একটি প্যাসেজ পড়বো, সেই প্যাসেজটার গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন ফাইন্ড আউট করতে পারি। নাম্বার 4, আমরা যে টেকনিক বা কৌশলটা নিয়েছি, টোটাল আমাদের কৌশল হচ্ছে 5টি। নাম্বার 4 হচ্ছে রিডাইট ইন অন ওয়ার্ডস। এটাও একটা স্ট্র্যাটেজি বা হচ্ছে কৌশল, টেকনিকের মধ্যে আমরা ধরেছি যে আহ, নিজের মতো করে লেখা। মূল বাক্যগুলো নিজের ভাষায় লিখুন, এর জন্য বাক্যের গঠন পরিবর্তন করতে পারেন। ধরেন বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, আপনি সেটাকে অ্যাসারেটিভ করে দিলেন। ঠিক আছে, কমপ্লেক্স আছে, সিম্পল করলেন। সিম্পল আছে, কমপ্লেক্স করলেন। কম্পাউন্ড আছে, সিম্পল করলেন। মানে ভাইস ভার্সা, আপনি খালি চেঞ্জ করে দিবেন প্যাটার্নটি। কোনো কোনো টেক্সটে আপনাদের ন্যারেশন থাকতে পারে, সেই ন্যারেশন গুলোকে খুব সহজেই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন। এটার জন্য আপনাদের যে বেসিক নলেজটা আছে,
বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেটা আপনাকে হেল্প করবে এই জায়গাটাতে। এছাড়াও আপনি যে সেন্টেন্স চেঞ্জিং পড়ছেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ঠিক আছে, এই ধরনের বাক্যগুলোকে আপনাকে হেল্প করবে, আপনি চেঞ্জ করতে পারেন। তাই বলে অ্যাসারেটিভ বাক্যটাকে কখনো ইন্টারোগেটিভ করে দিবেন না, ঠিক আছে। অ্যাসারেটিভ বাক্যটাকে এক্সক্লামেটরি করার দরকার নাই, এক্সক্লামেটরি বাক্যটাকে অ্যাসারেটিভ করেন। আশা রাখি ক্লিয়ার হয়েছে। আমরা স্লাইডটা শেষ করে দিয়ে এখানে আপনাদের কোনো প্রাসঙ্গিক কথা থাকলে আমরা নিব। আমরা শেষ করি আগে 4 নম্বর পয়েন্টটি। অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে সংক্ষিপ্ত করুন। প্রয়োজনে উপযুক্ত ট্রানজিশনাল ওয়ার্ডস ব্যবহার করতে পারেন। এই ট্রানজিশনাল ওয়ার্ডস গুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস, দ্যাট মিনস কানেক্টর। নবম শ্রেণীতে যখন উঠবে তখন এটার নাম হবে কানেক্টর। আর এর আগের অষ্টম শ্রেণীতে যারা ছিল তারা কোহেসিভ ডিভাইস সম্পর্কে জেনেছিলেন। আপনাকে কোহেসিভ ডিভাইস বা কানেক্টরস এর ব্যবহার করতেই হবে। এইটার প্রধান এবং প্রথম উপকারটি হচ্ছে আগের লাইনের সাথে পরের লাইনের বক্তব্যটাকে ম্যাচ করতে পারা। এটি হচ্ছে দারুণ একটি আইডিয়া দিবে আপনাকে। যেমন ধরেন, আমি একটি গল্প আপনাদের বলছি যে মানুষটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু কিন্তু বলার মাধ্যমে আপনার ব্রেনে একটা মেসেজ যাচ্ছে না, খারাপ কিছু কথা সংকেত করছে না, বাট শব্দটি করছে কিনা বলেন, অ্যান্সার করেন। জি স্যার। জি স্যার, করছে। এই যে সংকেতটা যাওয়া, এই সংকেতটাকেই বলা হয় কানেক্টরস, কোহেসিভ ডিভাইস, ট্রানজিশনাল ওয়ার্ডস। একই না? স্যার তাহলে কি সামারিতে হাউএভার, দেয়ারফর ইত্যাদি ব্যবহার করতে হবে? 100% যদি করেন আপনার লেখাটা অনেক বেশি আহ, ভালো হবে অন্যদের থেকে। স্যার প্যারাগ্রাফেও কি এই শব্দগুলো ব্যবহার করব? প্যারাগ্রাফে আপনি দারুণ প্রশ্ন করেছেন, তার আগে থ্যাংক ইউ দিয়ে দিই আপনাকে, থ্যাঙ্কস। এর মাধ্যমে সবাই জেনে গেল সর্বনিম্ন 3টা ট্রানজিশনাল ওয়ার্ড, কোহেসিভ ওয়ার্ডস, কোহেসিভ ডিভাইস এবং কনজাংশন, এগুলো ব্যবহার করবেন। এটা আপনার বইতে আপনারা এখন প্রশ্ন করবেন, স্যার আমাদের বইতে তো হচ্ছে যে প্যারাগ্রাফ গুলো আছে সেখানে নেই। হ্যাঁ, থাকবে না, এটাই স্বাভাবিক। যারা লিখে তারা এত চিন্তা করে লিখে না। এই কারণে আমাদের বাংলাদেশে যতগুলো প্যারাগ্রাফের বই আছে বা গাইড আছে, একটা গাইডেও প্যারাগ্রাফের হেডিং ঠিক নাই। রেয়ার কেসেস 1% ঠিক আছে, 99% ঠিক নেই। ইফরাত বলেন। স্যার তাহলে কি ডায়লগ কম্পোজিশনেও আমরা এসব ওয়ার্ড ব্যবহার করতে পারবো? কম্পোজিশনও তো 100% করতেই হবে। যখন আপনি এক প্যারা থেকে আরেক প্যারায় যাবেন কানেক্ট করার জন্য, এটা খুবই দরকার হবে। এগুলো আমি অবশ্য শিখাবো, থিওরি গুলো আপনাদের। আর ডায়লগের ক্ষেত্রে যদি আপনি শেষের দিকে গিয়ে একজনের টানা 2টা বা 3টা বাক্য বলছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এক কথায় মনে রাখবেন যে আপনি কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন, এইভাবে ক্লাস শেষ করে এভাবেই গেলেন। আর কোহেসিভ ডিভাইস, কানেক্টরস অথবা ট্রানজিশনাল ওয়ার্ডস যদি ব্যবহার করেন, এটা হচ্ছে যে ঠিক আছে, একটু মুখে পানি দিলাম আর একটু ফ্রেশ হয়ে একটা প্রোগ্রামে গেলাম বা একটা ভালো ড্রেস পরে গেলাম। এই পার্থক্যটা বুঝতে পেরেছেন? যে কোনো রাইটিং এর ক্ষেত্রে, শুধু সামারি না, সকল ক্ষেত্রে। কিছু বলবেন? স্যার যদি এইসব ওয়ার্ড ব্যবহার না করে তাহলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনাকে কি, আপনি যদি হচ্ছে ভালো ড্রেস পরে একটা অনুষ্ঠানে না যান, আপনাকে কি বের করে দিবে? বলবে যে আপনি খায়েন না, আপনি ভালো ড্রেস পরে আসেন, শেখ সাদির মতো বলবে? না স্যার। তাহলে মানের একটা বিষয় আছে, তাই না? এখন ক্লিয়ার হয়েছে যে আপনার লেখাটা যখনই আপনি আহ ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করবেন, আপনার যিনি এক্সাম এক্সাম মানে আপনাকে টেস্ট করছেন, আপনার লেখাটা মূল্যায়ন করছেন, অ্যাসেস করছেন, ওনার চিন্তা ভাবনাটাই অন্যরকম হবে। যে স্টুডেন্টটা এই জায়গাতেও কানেক্টরস ব্যবহার করেছে, কোহেসিভ ডিভাইস ব্যবহার করেছে, ওনার মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে যাবে। শরীফ। স্যার এই ইন অ্যাডিশন এইটা দিয়ে একটা স্যার এক্সাম্পল দেওয়া যাবে? ক্লাসটা লং হয়ে যাবে, দিচ্ছি আমি। আই
I believe that this class is very helpful to you. In addition, it's also build your better mentality to write a summary. থ্যাংক ইউ স্যার। Most welcome. আচ্ছা, আমাদের স্টুডেন্ট কি শুধু এই কয়জনই আছে? ইফরাত, শরীফ, আর বাকিরা হার্ডওয়ার্ড তো বলতে চাচ্ছি না, একটু হার্ডওয়ার্ড আসছিল, মানে হ্যাঁ আজকে আপনার সাউন্ড অনেক ভালো হয়েছে, অনেক। আমি অ্যান্সার করতে পারছি না আপনার সাউন্ড শুনে প্রশ্নগুলোর। বাকিরা কি করছেন বলেন তো? আপনারা অংশগ্রহণ করছেন না কেন আলোচনায়? নাকি আপনাদের কোনো জানার আগ্রহ নেই? স্যার যা পরে বলে যাক। ওকে, ঠিক আছে। সামারি রাইটিং এর কৌশল আমরা চতুর্থ শেষ করলাম। পঞ্চমটি হচ্ছে খুব দারুণ এবং সহজ বিষয়, ইউজ সিনোনিমস। যে ওয়ার্ড গুলো প্রদত্ত প্যাসেজে আছে ওই ওয়ার্ড গুলোর সিনোনিম ব্যবহার করা। বুঝতে পেরেছেন? গুড থাকলে নাইস ব্যবহার করেন, পপুলার থাকলে ফেমাস ব্যবহার করেন, কারণ সিনোনিম অ্যান্টোনিম তো আপনি জানেন। এগুলো আপনি ব্যবহার করেন, তাহলে আপনার লেখাটা অসম্ভব হয়ে যাবে। আরেকটা টেকনিক এখানে অ্যাডিশনালি অ্যাড করছি, সরাসরি অ্যাড করছি না। প্যারাফ্রেজ নামে আপনাদের একটা অপশন আছে। ডু ইউ নো অ্যাবাউট প্যারাফ্রেজ? এনিওয়ান? কেউ কি জানেন প্যারাফ্রেজ কি? এ সম্পর্কে কোনো ধারণা আছে? নো স্যার। ওকে, এটা তাহলে আমরা নেক্সট ডে, আমি সংক্ষেপে এক লাইনে বলি, এটার উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে প্যারাফ্রেজের উপরে, তাও ঘন্টা দেড়েকের মতো একটা ক্লাস হতে পারে। প্যারাফ্রেজ হচ্ছে যে টেক্সট আছে, বললাম যে আমি ভালো আছি, এই বাক্যটাকে আমিটাকে তার পরিবর্তন করার উপায় নেই, ঠিক আছে? আপনি এটাকে চেঞ্জ করেন, ভালো আছি তো আমরা অয়েল বলতে পারি, ঠিক আছে? গুড, তাহলে অয়েলটা গুড করে দেন। প্যারাফ্রেজ করার জন্য স্ট্রাকচার পরিবর্তন করতে হয়, সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করতে হয়, আর আননেসেসারি ওয়ার্ড গুলো রিমুভ করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের 3 টেকনিক্স আছে আপনাদের। মেবি আপনারা অষ্টম শ্রেণীতে গত বছরে এই টেকনিক গুলো ছিল। চলেন, জি ফারিবা। স্যার আমার হচ্ছে প্যারাফ্রেজিং সম্পর্কে আইডিয়া রয়েছে। ওকে, ইউ ক্যান শেয়ার উইথ আস। স্যার প্যারাফ্রেজিং হচ্ছে কোনো একটা গল্পকে নিজের মন মতো করে বা নিজের আউটলাইন করে সাজানো। মানে হচ্ছে আমি কোনো একটা গল্প পড়লাম, ওটাকে এখন মেন মেন শব্দ নিয়ে বা আমার ইচ্ছা মতো আমি একটা কয়েক লাইনে একটা বাক্য লিখলাম, বা একটা ছোট একটা কি বলবো, একটা যদি আমি একটা আহ, আহ, এক পৃষ্ঠার একটা রচনা পড়ি, তাহলে সেটাকে আমি হাফ পেজে লিখলাম, সেটা আমি আমার নিজের মন মতো করে লিখলাম, তাহলে সেটা প্যারাফ্রেজিং হয়। ইট মিনস উই লাইক রিসেটিং সামথিং ইন আওয়ার ওন ওয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটা পয়েন্ট দিয়েছেন। মূলত 3টি ধাপে প্যারাফ্রেজিং করা হয়। সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে, রিমুভ আননেসেসারি ইনফরমেশন অ্যান্ড অ্যাড সামথিং, ঠিক আছে? এই 3টা স্টেপ অষ্টম শ্রেণীর এর আগের যে বইগুলো রয়েছে আপনাদের এনসিটিভি ওয়েবসাইটে আছে, ওখান থেকে পড়বেন। আরেকটা জিনিস বলে রাখি, যে বইগুলো অলরেডি মানে মানে মারা গেছে আর কি, যে কারিকুলামটা, ওই কারিকুলামের প্রত্যেকটি বই আপনারা হচ্ছে সাথে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। রাফা। স্যার প্যারাফ্রেজ আর সামারি পার্থক্য কি? প্যারাফ্রেজ আর সামারি, আচ্ছা ঠিক আছে। প্যারাফ্রেজ এবং সামারির মধ্যে পার্থক্য হচ্ছে যে প্যারাফ্রেজ অনেকটা হচ্ছে আপনি যে ইনফরমেশন গুলো ওখানে থাকবে ওই ইনফরমেশন গুলো ব্যবহার করতে হবে, শুধু বাক্যের প্যাটার্ন আলাদা, আর ওয়ার্ডের প্যাটার্ন, শব্দগুলো চেঞ্জ করতে হবে, আননেসেসারি তথ্যগুলো রিমুভ করতে হবে। আর সামারি লেখার ক্ষেত্রে আমাদের আজকের ক্লাসের এই যে আমরা পুরো 1 ঘন্টা 10 মিনিট আজকে যে বক বক করবো, আপনারা যে আমার এই জ্বালাতনটা সহ্য করবেন, এটার উদ্দেশ্য কি? সামারি রাইটিং এর কৌশল। এটাই সামারি। আর আহ, আমি যে বক্তব্যগুলো দিচ্ছি, আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, এগুলো যদি আপনি আপনার মতো করে সংক্ষেপে একটু লিখেন, পুরো 1 ঘন্টার মতো না, 5 মিনিট 10 মিনিটে প্রকাশ করার মতো করে লিখেন, বা পুরোটাই লেখা যায়,
কিন্তু শব্দগুলো কি এক হবে? আমি যেভাবে বলছি আপনার শব্দগুলো কিন্তু আলাদা হবে। একই তথ্য আরেকজন শেয়ার করছে অন্যভাবে, সেটা প্যারাফ্রেজ। ইফরাত। স্যার আগের যে কারিকুলামের বই কি আমাদের জন্য উপকৃত ছিল আপনার মতে? 200%। আবারও বাংলাদেশ ফিরবে সেই কারিকুলামে। ওয়াইট অ্যান্ড সি। আপনি যদি আপডেট হন, ওই বইগুলো যদি থাকতো, ওই বইগুলো যদি ইস্টাবলিশড হতো, তাহলে সেদিনকার জনকণ্ঠ পত্রিকার যে নিউজটা আপনি দেখেছিলেন, আগামী 10 বছর পরে এইটা লিখতে পারতো না। স্যার আগেকার কারিকুলামের একটি সুবিধা হচ্ছে সব হাতে কলমে ছিল, কিন্তু এখনের কারিকুলামে একটা ওয়ার্ড পড়তে হলো ভেবে চিন্তে করে, ভেবে চিন্তে মুখস্থ করে, মুখস্থ ভেবে চিন্তে করেন। লিখতে হবে। হ্যাঁ, এই জন্য তো বাংলায় আপনাদের একটা ভাব সম্প্রসারণ আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, এটা নহে বড় বিদ্যা হতো নহে ধন নয়। হলে প্রয়োজন। যেটা ঠিক আছে। আপনার ইংরেজি শিখছি, আমরা ইংরেজি শিখছি, শিখার উদ্দেশ্যটা কি? কমিউনিকেট উইথ আদার্স, ফর বিজনেস পারপাস, ফর জব পারপাস, ফর ট্রাভেলিং পারপাস। তো আমি যদি ইউজই করতে না পারি, ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করলাম, ইংরেজি বাধ্যতামূলক প্রতি বছরে 100 মার্কের, 150 মার্কের, 200 মার্কের পড়লাম, কিন্তু ইংরেজিতে কথা বলতে শিখলাম গেলে না। কি করতে হয়? ইংরেজিতে কমিউনিকেট করতে গেলে কি করতে হয়? 50-60 হাজার টাকা খরচ করে আরেকটা কোর্স করতে হয়, নাম তার আইএলটিএস। কেন আইএলটিএস টা যদি আমি আমার সিলেবাসে পর্যায়ক্রমে ঢুকাই দেই 1 থেকে 12 ক্লাস পর্যন্ত, তাহলে সমস্যাটা কোথায়? স্যার এই জন্য কি বেশিরভাগ বেশিরভাগ মানুষরা ইংলিশ মিডিয়ামে পড়ে? বেশিরভাগ মানুষ ইংলিশ মিডিয়ামে পড়ে? উম, না, এই জন্যই পড়ে না, কিন্তু তাদের চিন্তার প্রখরতাটাকে আরো বেশি প্রভাবিত করার জন্য, স্ট্যাটাস মেনটেনিং করার জন্য, এবং বেটার জব। আপনারা অনায়াসেই আপনারা নিজেরাও ইংরেজি সম্পর্কে যখন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ পড়েন, তখন বেটার জব, বেটার ক্যারিয়ার। এখনো বাংলাদেশে বেটার ইংরেজি যদি পারেন, আপনার সার্টিফিকেট থাকুক আর না থাকুক, ঠিক আছে, মাসের 6 ডিজিটের স্যালারি আর্ন করা সম্ভব কি এখন। বলেছেন? আছে না, দয়াল চন্দ্র আছে না, দয়াল দয়াল, কিছুদিন আগে ও করতো না, ওই যে ইংরেজি কন্টেন্ট বানাচ্ছিল ইত্যাদি ইত্যাদি। তো তাকে তো হচ্ছে বাংলাদেশে বড় বড় অনুষ্ঠানগুলোতে, বিশেষ করে ইয়ুথ অনুষ্ঠানগুলোতে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো নিয়ে যাওয়ার সময় কি সে অনারিয়াম পায়নি? ও, সে পেয়েছে। সে তো এসএসসি পাশ করেছে কেবল। জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম আর কি, বুঝতে পেরেছেন? এখনো সম্ভব, আপনি ইংরেজিতে ভালো করে শিখেন, এখনই শিখেন। আচ্ছা, প্রসঙ্গটা যেহেতু আসলেই বলে দিই, যেহেতু পরের ক্লাস হবে না, আমরা আজকে কন্টিনিউয়াসলি ব্রেক নিয়ে ক্লাসটি করব। আচ্ছা, আমি আপনাকে নাম বলছি, মেনশন করছি না, আহ, অন্য পারপাসে। এমনও কন্টেন্ট ক্রিয়েটার আছে, পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীতে পড়ে ইংরেজির কন্টেন্ট বানায়। ঠিক আছে, এক একটা কন্টেন্ট বানায় ইংরেজির উপরে, সে আপলোড করার পরে সে দেখবেন যে মিলিয়ন ভিউ পায়। সে তো টাকা ইনকাম করছে, করছে কিনা? সে ফেসবুক হোক, ইউটিউব হোক, আপনাদের পরিচিত অনেকেই আছে, অনেকে আপনারা ফলো করেন। তো এই যে বিষয়টি, তাহলে ইংরেজিতে এখনো বাংলাদেশে এমন একটা অপরচুনিটি আছে। স্যার আপনি কি যে স্যার বলে, আপনি কি মাইক্রোসফট ওয়ার্ল্ড এর কথা বলছেন? কার কথা? মাইক্রোসফট ওয়ার্ল্ড। হ্যাঁ, ও আছে, আরো কয়েকটা কিডস আছে, বা ওরাও। হ্যাঁ, মাইসুনের বাসা মনে হয় চট্টগ্রামের দিক, তাই না? হুম, আছে তো, করছে তো। তার মান্থলি গড়ে আপনি তার চ্যানেলটা লিখে সার্চ দেন, আহ, কি যেন ব্লেড লিখে সার্চ দিতে হয়, ওখানে গেলে তার মান্থলি ইনকামটা পেয়ে যাবেন, কত পায়। তো সে 1 লক্ষ টাকাই হোক মাসে, ধরেন 6.5 লাখের নিচে না পার মান্থ ইনকাম। তা আপনি ইংরেজিটা কেন ভালো করে শিখবেন না বলেন তো? ক্লাস 5 পাস করে যদি আপনি ইংরেজি অন্তত স্পোকেনটা ঠিক মতো পারেন আর শিখাতে পারেন অন্যজনকে, তাহলে আপনি মান্থলি 6 ডিজিটকে পার করতে পারবেন। এই অপরচুনিটি আগামী 50 বছর বাংলাদেশে আছে। সো ইংরেজির উপরে উঠে পড়ে বসেন। ঠিক আছে, চলেন আমরা আমাদের মূল ট্র্যাকে ফিরে যাই, যে ট্র্যাকটাতে ছিলাম। আর যদিও আমাদের এটা অপ্রাসঙ্গিক ছিল, আসলে অপ্রাসঙ্গিক নয়, ইংরেজি রিলেটেডই তো গল্পগুলো ছিল, তাই না? অপ্রাসঙ্গিক নয়। অনেকের লাইফস্টাইল চেঞ্জ হবে, অনেকে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবে আমি ইংরেজি কেন শিখবো।
ফার্স্ট অফ অল মনে রাখার নিয়মটি হচ্ছে যে সামারি মূল প্যাসেজের 1/3 হবে। সাধারণত থার্ড পারসন এবং পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। থার্ড পারসন আই ইউ এটা ব্যবহার করা যাবে না, সাবজেক্ট হিসেবে থার্ড পারসনে লিখতে হবে। এবং যেহেতু সচরাচর যে ব্যক্তিগুলো অলরেডি ফেমাস হয়ে গেছেন বা এই পৃথিবীর মানুষের জন্য, দেশের মানুষের জন্য কিছু করেছেন, এই জন্য তাদের ঘটনাগুলো তো অলরেডি পাস্ট হয়ে গেছে, এই জন্য পাস্ট টেন্স ব্যবহার করাতে আপনাদের উৎসাহিত করা হচ্ছে এবং সেটাই মেনটেন করতে হবে। পরীক্ষায় অনেক পরীক্ষায় প্যাসিভ ভয়েসের প্রাধান্য দেওয়া হয়, তবে সবসময় নয়। আমি আপনাদের বলি, আপনি যখন নিজেকে বা সাবজেক্টকে উচ্চ রাখতে চান, মনে করেন যে আপনার ক্লাসে স্যার এসে বলল যে এত সুন্দর এই কাজটি কে করেছে, কিন্তু যে করেছে তাকে আপনার একটু সহ্য কম হয় বা ভালো লাগে না। যেমন ব্রিলিয়ান্ট যারা, প্রথম 1 থেকে টপ 5 যারা, একে অপরের সাথে সুসম্পর্ক মুখে মুখে থাকে, অন্তরে থাকে না। এখন আপনি আপনার বন্ধুর নাম বলতে চান না, আহ, বলবেন, তখন কি বলবেন যে দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি সম্পূর্ণ হয়েছে। আপনি কিন্তু বললেন না দ্য ওয়ার্ক ইজ ডান বাই এক্স ওয়াই জেড, নাম বললেন না, তখন কিন্তু প্যাসিভ ভয়েসের প্রয়োজন হয়। আপনি কোনো কারণে যদি কাউকে হাইলাইটস করতে না চান কিন্তু তার কাজটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করতে চান, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ব্যবহারটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ধরনের সামারিগুলো লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েসটার প্রয়োজন হয়, এবং যে কোনো রাইটিং এর ক্ষেত্রে। শরীফ? স্যার তাহলে কি বৃত্তি পরীক্ষায় আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব? অফকোর্স সামারি লেখার ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের যদি প্রয়োজন হয়, বা টেক্সট, আপনার যে প্রদত্ত টেক্সটই রয়েছে সেখানে প্যাসিভ ভয়েস অবশ্যই ব্যবহার করবেন। আমরা একদিন এগুলো কিছু কোয়েশ্চেন নিয়ে ক্লাস করব, ঠিক আছে? আজকে আমরা কোশ্চেনটা একটু কমাই দেন, আমরা টার্গেটটা ফিল আপ করি, অথবা লিখে রাখেন, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের অনেক টার্গেট আছে। আমরা স্লাইড 2 কি 3 নাম্বারে আছে, আমাদের স্লাইড আছে 21টা স্লাইডে যাব, এর মধ্যে আপনাদের কাজও আছে। 3 নম্বরে আসেন, পুরো সামারি একটি একক প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। অনেক শিক্ষার্থী রয়েছে একাধিক প্যারাগ্রাফে ভেঙে ভেঙে লিখতে চায়। আসলে একাধিক প্যারাগ্রাফে ভেঙে ভেঙে লিখতে হবে না, আপনাকে হচ্ছে জাস্ট সিঙ্গেল প্যারা, ঠিক আছে? আলাদা করা যাবে না। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আরেকটু তথ্য আছে আপনাদের জন্য। 4 নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে অপ্রাসঙ্গিক উদাহরণ, ব্যাখ্যা বা অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে। আমরা যে ক্লাসটি আজকে করছি এই ক্লাসটি বাংলা সারাংশ লেখার ক্ষেত্রে প্রয়োগ করবেন। এটার জন্য এক্সট্রা করে আলাদা কোনো ক্লাসের আর দরকার নেই, এই ক্লাসটি অ্যাপ্লাই করবেন। যেমন ইংরেজি টেন্স যখন আমরা শিখি, সেম ভাবে আপনি বাংলার টেন্স গুলো শিখতে পারবেন। পার্সিভিয়াসলি বাংলায় যখন, ইংরেজিতে যখন শিখতে পারবেন, ঠিক সেম ভাবে আপনি ইংরেজি বাংলাতেও কনভার্ট করতে পারবেন। জাস্ট যে কোনো একটা ওয়েতে, সে আরবি হোক ফার্সি হোক, যে কোনো একটা ওয়েতে ভালো করে শিখেন, বুঝেন, শুধু ভাষা ভিন্ন। আর কাজটা খুবই কাছাকাছি, একটু 19-20 আছে। এখন বাংলা গ্রামারটা কিন্তু অনেক মডার্ন হচ্ছে, আপডেট হচ্ছে। সমাজ আহ, আগে থেকে প্রকারভেদটা কমিয়ে দেওয়া হয়েছে গতবারের বইগুলোতে, এবং আরো আপডেট হবে। ইন্টারন্যাশনালি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, ইংরেজি, আরবি, ফার্সি, এগুলোর সাথে কাছাকাছি আসবে এক্সপ্লানেশন গুলো, টুডে ভাষাতত্ত্ববিদ যারা রয়েছেন, এনারা কাজ করছেন, এগুলোকে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করছেন। ইফরাতের প্রশ্ন নেওয়াই লাগবে, বলেন। স্যার, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশের পাশাপাশি কি আরবি ফার্সি স্বীকৃত? না, আরবি ফার্সি স্বীকৃত না। আপনি জাপানিজ, আমি এক্সাম্পল দিলাম আপনাদের সহজে বোঝার জন্য, জাপানিজ ভাষাটা নেওয়া হয়, ঠিক আছে? আহ, এবং স্যার, হচ্ছে, হ্যাঁ জি বলেন। স্যার জাপানিজ ভাষা কি তাহলে সাইড ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনালি? হ্যাঁ, ইন্টারন্যাশনাল সাইট ল্যাঙ্গুয়েজই হবে। কারণটি হচ্ছে যে যেখানে যেটা প্রাধান্য পায়, যেমন আমাদের প্রধান ল্যাঙ্গুয়েজ বাংলা, তাহলে ইংরেজি আমাদের কাছে কিন্তু সাইড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ধরতে পারি। এখন জাপানিজ যে ল্যাঙ্গুয়েজটা আছে, ওটা ওদের মাতৃভাষা, বা ওটা ওরা ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরে, তারপরে ইংরেজিটা ব্যবহার করে। আবার হচ্ছে ফ্রেঞ্চ ইংলিশ, একটু উচ্চারণটা আলাদা, ঠিক আছে? কিন্তু আমেরিকান এবং ব্রিটিশ উচ্চারণের মধ্যে কিন্তু আবার ফ্রেঞ্চ ইংলিশ এতটা আসতে পারেনি। আবার ইটালিয়ান ইংলিশ, যদিও যদিও ইংরেজির গোড়াপত্তনটা ইতালি, ফ্রান্স, স্পেন,
এই জায়গাগুলো থেকে তারপরে কিন্তু একটা মডার্ন ইংরেজিতে পরিণত হয়েছে। বাংলার ক্ষেত্রেও আজকে যেভাবে আমরা কথা বলছি, বাংলা এত সুন্দর দাড়ি কমা সেমিকোলন বাংলাতেও ছিল না। বুঝতে পেরেছেন? মধ্যযুগীয় সাহিত্যগুলো কেউ যদি পড়েন, কালেক্ট করেন, ভবিষ্যতে পড়বেন বড় হলে, তখন বুঝতে পারবেন যে কত সুন্দর শ্লোক ব্যবহার করা হতো, ছন্দ ব্যবহার করা হতো। এখন কিন্তু আমরা শ্লোক বা ছন্দ ব্যবহার করি না। ওকে, থ্যাংক ইউ। চলেন, নাম্বার 6, সামারি লেখার সময় নিজের মতামত বা অতিরিক্ত ব্যাখ্যা যোগ করা যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখেন, এগুলো আপনাদের সব সময় এই নিয়মগুলো মানতে হবে। তাহলে ওভারঅল যে জিনিসটি আমরা জানলাম এখানে মনে রাখার বিষয়, সেটি হচ্ছে যে সামারি মূল প্যাসেজের 1/3 হবে। আপনারা অনেক সময় এটা প্রশ্ন করে থাকেন কয় লাইন লিখতে হবে। 1/3 বলতে আপনি যা বুঝেন সেভাবে ম্যাথ ক্যালকুলেশন করে বাইর করে নিন। ধরেন 100 ওয়ার্ড আছে, তাহলে আপনি 30টা শব্দে লিখেন। ওকে, থার্ড পার্সনে লিখতে হবে, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, প্যাসিভ ভয়েস পারলে ব্যবহার করবেন, ইটস বেটার। যদি প্রদত্ত টেক্সটে দেওয়া থাকে তাহলে আরো ভালো। সামারি এর একক প্রায় একক প্যারা বা এক প্যারাতে লিখতে হবে, অপ্রাসঙ্গিক ব্যাখ্যা বা ইনফরমেশন বাদ দিতে হবে, এবং আপনার কোনো নিজস্ব মতামত যুক্ত করা যাবে না। এরপরে আসেন আমাদের প্রথম যে থিওরি ক্লাসটির জন্য একটি গোল্ডেন টিপস রয়েছে আপনাদের জন্য, মানে সবগুলোকে এক জায়গায় করে। প্রথম বলা হচ্ছে সামারি হলো সংক্ষিপ্ত এবং পরিষ্কার এবং নিজের ভাষায়। মনে রাখেন কিওয়ার্ড গুলো। অপ্রাসঙ্গিক উদাহরণ বা বর্ণনা বাদ দিতে হবে। চর্চার মাধ্যমে দক্ষতা বাড়বে। আজকে আপনি থিওরি শিখে নিলেন, ও আমি তো অনেক কিছু শিখেছি, শোভন স্যার আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি তো অনেক কিছুই জানি, বাট আপনি প্র্যাকটিস করলেন না, চর্চা করলেন না, হবে না। বুঝতে পেরেছেন? ওকে, এই ছিল আপনাদের গোল্ডেন টিপস। আমরা যাব এখন হচ্ছে পরবর্তীতে আপনাদের। এখন আমরা শিখলাম সারা বিশ্বের যে সামারি যেভাবে লিখতে হয়, কবিতা, গান, নাটক, ছড়া সবকিছুরই। আপনাদের স্পেসিফিক পরীক্ষা সচরাচর কি বায়োগ্রাফিক্যাল প্যাসেজ গুলো আসে, মানে ব্যক্তির জীবনী গুলো আসে। তাহলে এই ব্যক্তির জীবনী গুলো লেখার জন্য আলাদা কোনো তথ্য বা ইনফরমেশন বা টেকনিক আছে কি? স্যার আপনার কাছে মনে হয় আছে, কিন্তু আমাদের কাছে মনে হয় নেই। ব্রিলিয়ান্ট আনসার। ঠিক আছে, যেহেতু এখানে স্যার সাজিয়েছে তার মানে স্যারের কাছে কিছু টেকনিক আছে, তাই না? ওকে, ওয়েট এন্ড সি। সবাই সংযুক্ত থাকুন। ওকে, বায়োগ্রাফিক্যাল প্যাসেজ বলতে আমি আবারও বলছি, কোনো ব্যক্তির জীবনী নিয়ে লেখা বা কোনো ব্যক্তি সম্পর্কে লেখা। সচরাচর বিগত পরীক্ষাগুলোতে আপনাদের যত প্রকারের প্রশ্ন আসছে এইরকম গুলাতেই থেকে সবচেয়ে বেশি আসছে। এজন্য আমরা চিন্তা করেছি বা আমি চিন্তা করেছি যে এরকম একটা পার্ট সাজানো আপনাদের জন্য খুবই জরুরি। ওকে, খেয়াল করেন, 1 নম্বরে মূল ফোকাস রাখতে হবে ঘটনা প্রবাহের উপর। যদি বায়োগ্রাফিক্যাল আসে, ঘটনা প্রবাহটা কিভাবে সাজাতে হবে, কোথায় জন্ম, শিক্ষা, কর্মজীবন এবং প্রধান তার অবদানটা কি ছিল, এগুলো সারমর্মে রাখতে হবে। তাহলে সিকোয়েন্সটা বুঝেন। এই সিকোয়েন্স অনুযায়ী আপনি যদি একটু ব্রিলিয়ান্ট হন বা কৌশলী হন, তাহলে আপনি এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন। শুরুর দিকে আমরা একটা বাক্য দিয়েছিলাম যে দ্য প্যাসেজ টেলস অ্যাবাউট অথবা ডিসক্রাইবস অ্যাবাউট, এটা একটা বাক্য দিলেন। তার সাথে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে যুক্ত করে দিতে পারেন কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন। দ্য প্যাসেজ মেনলি ডিসকাস about Kazi Nazrul Islam, who was born at চুরুলিয়া। আমি কিন্তু এক্সাম্পলটা দিয়ে দিলাম। এখন প্রশ্ন নিব না, এটা আলোচনা করার পরে, ঠিক আছে? তারপরে হ্যান্ড রেজ করবেন, 1 থেকে 4 পর্যন্ত যাই। এরপরে শিক্ষা বা এডুকেশন, তারপরে হচ্ছে কর্মজীবন এবং প্রধান অবদান। এইগুলাকে, এই কয়টা ওয়ার্ডকে বা স্টেপকে কেন আমরা নিয়েছি, কারণ এই কয়েকটা যদি মানুষের না থাকে, ওই মানুষটাকে প্যাসেজে নিয়ে আসা হবে না। এই কারণেই মূলত আমরা এইভাবে সাজিয়েছি। নাম্বার 2, অতিরিক্ত তারিখ, ডিটেল বাদ দিতে হবে। প্রতি বছর, পরীক্ষার নাম, ছোটখাটো পোস্ট বা পদ সব বাদ। ওভারঅল ধরেন যে এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স সবগুলোতে আলাদা আলাদা তারিখ দেওয়া আছে প্যাসেজে, সে কখন করেছে, সবগুলো লেখার প্রয়োজন নেই। আপনি হয়তো এসএসসিটা লিখলেন অথবা মাস্টার্স বা সর্বশেষেরটা লিখলেন। ছোটখাটো পদ, একটা মানুষ 20টা জব করেছে,
যারা খ্যাতিমান এরকমই হয়, অনেক জব করেছে, দরকার নাই, একটা সর্বোচ্চ নিয়ে আসবেন। শুধু বড় বড় অর্জনগুলো এবং অবদানগুলো উল্লেখ করতে হবে। নাম্বার 3, ক্রোনোলজিক্যাল অর্ডার বজায় রাখতে হবে। দ্যাট মিনস ধারাবাহিকতা, যেমন 1 2 3 4, একটা ধারাবাহিকতা আছে। আমি যদি 1 3 2 5 এভাবে লিখি, তাহলে সেটা মানানসই ও সুন্দর হবে না। এক্ষেত্রে আপনি যেটা ফরম্যাটে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জন্ম নেবেন, প্রথমে আমাদের কমন বাক্যটি নেবেন, তারপরে হচ্ছে জন্ম, এডুকেশন, ক্যারিয়ার, রাজনৈতিক ভূমিকা যদি থাকে, বা এখানে শুধু রাজনীতি বলতে উনি কি পলিটিশিয়ান হতে হবে তা নয়, পলিটিশিয়ানের বাইরেও তো কোনো না কোনো মানুষ আছে, সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাহলে এখানে রাজনীতির এই জায়গায় তার গুরুত্বপূর্ণ অবদানটা দিয়ে দেন। এই হচ্ছে প্রসেস, তবে খুব সংক্ষেপে, নিজের ভাষায় সংক্ষেপ সংক্ষেপ করতে হবে। একই শব্দ বারবার ব্যবহার না করে সমার্থক শব্দ বা সহজ ভাষা ব্যবহার করবেন। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্নের উত্তর পর্ব। স্যার, 2 নম্বরে যে এটা দেওয়া আছে যে শুধু বড় অর্জন ও অবদান উল্লেখ করতে হবে, তো মনে করেন যে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় অর্জন তো নোবেল পুরস্কার, তো এর আগেও তার যদি অনেক অর্জন আছে, তো সেগুলো যদি দেওয়া থাকে, তো আমরা কি খালি অর্জনের ক্ষেত্রে তার নোবেল পুরস্কারের অর্জনটা নেব? হ্যাঁ, সেক্ষেত্রে নোবেল পুরস্কারের অর্জনটা নেবেন। যেমন ধরেন এখন যে প্রতিষ্ঠান, আরো ছোট্ট করে বুঝাই, আমি এখন যে প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানে জব করার আগে এর আগে 6টা প্রতিষ্ঠানে জব করেছি, ওই 6টা প্রতিষ্ঠান বাদ এখন সর্বশেষ যেটাতে জব করে কেরিয়ারটাকে বিল্ড আপ করছে এটা নেবেন। তাহলে যদি আমরা নোবেলটা নিয়ে নিই, তাহলে অন্যান্য যে ছোট পুরস্কারগুলো আছে সেগুলোর দরকার হচ্ছে না। অথবা তাহলে সেই অ্যান্ড সো অন ক্ষেত্রে এভাবে লাগাই দিতে পারেন, এমন একটা বাক্য তৈরি করবেন এভাবে যে হি অ্যাওয়ার্ডেড 5-7টা দিলেন, অ্যান্ড সো অন, আরো অনেক কিছু ইত্যাদি এক্সেট্রা, 2-3টা লিখে দিয়ে ইটিসি লিখে দিলেন। বুঝতে পেরেছেন? ওকে শরীফ। স্যার বলতেছি যে এই সামারিতে যদি আমরা মানে অপ্রাসঙ্গিক কথা যদি বাদ না দিতে পারি তাহলে কি আমাদের মার্কটা কমে যাবে? ইয়েস, অফকোর্স। এই জন্য তো এত কষ্ট করে শেখা, আর এই জন্য তো এত ক্লাস। আপনাদের বইগুলোতে উল্টায় দেখেন না, এই থিওরি ক্লাসটা আছে নাকি? বইতে এত কথা লেখা আছে? হ্যাঁ স্যার। নাই। আর এই যে ক্লাসটা এত সুন্দর করে সূক্ষ্মভাবে করা, আপনি কি দেখে বুঝতে পারতেছেন না এটা একটা দিস ক্লাসেস কাম ফ্রম রিসার্চ অর অন সেন্স, জি অন স্যার। সেন্স থেকে আসা, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই ক্লাসটি আসা। ঠিক আছে, এই ক্লাসটি যখন পাবলিক হবে দেখবেন আগামী বছর, এই বছর পাবলিক হলে আগামী বছর থেকে বইগুলো দেখলে এডিশন চলে আসবে। এই জন্য কেউ পাবলিক করেন না সহজে। হ্যাঁ, আর যে জিনিসগুলো আমি আপনাদের ব্যবহারের জন্য আপনি শেয়ার করেন সবার সাথে, বিশেষ করে এমন কোনো মানুষের সাথে শেয়ার করেন না যিনি কপিরাইট করার সম্ভাবনা থাকে, মানে নিজের বলে চালিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে। আমি আগে প্রকাশ করি আমার নামে আমার কষ্টগুলো, তারপরে হচ্ছে অন্যরা সেখান থেকে বেনিফিটেড হোক। বুঝতে পেরেছেন? এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে অলিখিত। আমি কিন্তু আপনাদের অনেক ভারী ভারী অনেক জিনিস দিয়ে দেই, বিশেষ করে গুগল ক্লাসরুমে পিডিএফ গুলোতে, সেগুলো আপাতত সংগ্রহে রাখেন। এমন কোনো প্রকাশনার হাতে দেন না যিনি ওটাকে মানে ব্যবসা করে খেতে পারেন। ক্লিয়ার হয়েছে? এটা আমার একটা ছোট্ট পার্সোনাল রিকোয়েস্ট আর কি। যদিও শিক্ষার ক্ষেত্রে আমি এমনটি করি না, তারপরও অনেক সময় স্বীকৃতির দরকার আছে। আমি প্রকাশ করার আগে আমার এই থিওরি বা রিসার্চ গুলো যদি কেউ প্রকাশ করে নেয়, তাহলে তো আমার ওই মানটা আর থাকবে না, তাই না? বা আমাকেও আপনারা তখন আর ওভাবে চিনবেন না, জানবেন না, বুঝবেন না। ওকে, আমরা হচ্ছে রিয়েল প্র্যাকটিসে যাব, ব্রেকআউট রুম সেশনে যাব। এই যে এই স্লাইডটা প্রয়োজনে এসএস দিয়ে রাখেন, এক্ষুনি পরে যখন গ্রুপ ডিসকাশন হবে তখন কিন্তু আপনার লাগবে। যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন, আমরা 10 মিনিট, হ্যাঁ, আমরা একটু বলে নেই, 7 মিনিটের জন্য আমরা ব্রেকআউট সেশনে যাব। ব্রেকআউট সেশন ওয়ান কাইন্ড অফ রিল্যাক্সেশন, এবং এখানে মূলত যে জিনিসটি থাকবে যে এতক্ষণ যা যা শিখলাম সেটা তো থিওরিতে অনেক কিছু হতে পারে, বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, আমরা রিড দ্য প্যাসেজ অন আবুল কালাম ফজলুল হক। আবুল কালাম ফজলুল হক নামে একজন ভদ্র মহোদয়কে নিয়ে এখন একটি টেক্সট আপনাদের সামনে সাবমিট করা হবে। আপনাদের কাজ হবে
এই টেক্সটের এসএস নিয়ে নেন, আগেই নিয়ে রেখে দেন, অথবা গ্রুপে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন, অথবা ফেসবুকেও আপনারা কমেন্ট সেকশনে আপলোড করে দিতে পারেন যদি করে দেওয়া যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে ব্রেকআউট সেশনে আমি একটা হিউজ টাইম দিব আজকে। আহ কত মিনিট দিলে সামারিটা কমপ্লিট করা যাবে আলোচনার মাধ্যমে? প্রতি 15 গ্রুপ মিনিট, কয় মিনিট? 15 মিনিট। 15 মিনিট বেশি হয়ে যায়। আচ্ছা, 10 মিনিট সেশন দিব আপনাদের। ঠিক আছে, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে 8 মিনিট আমরা ডিসকাশন করবেন, পয়েন্ট আকারে লিখবেন। পুরো প্যাসেজের লাইনটা লেখার সময় পাইলে লিখবেন, যে কিভাবে একটি সামারি আপনাকে লিখতে হচ্ছে। সবাই ডিরেকশন খেয়াল করেন। আর আমি কিন্তু আজকেও নোটিস করব কারা অংশগ্রহণ করছে না। যারা যেই দলে থাকবেন আমাকে একটু জানাবেন যে এরা এরা অংশগ্রহণ করেনি, একেবারে মুখ খুলেনি, তারা কালা, বোবা। ঠিক আছে, এই অ্যাজেকটিভটা বা বিশেষণটা যেন আপনাদের কাছে না যায়। অন্তত ভিডিও থাকুক, যদি রাখতে চান রাখেন, আর অন্তত অডিওটা তো শোনান, অংশগ্রহণ করেন আলোচনায়। প্রয়োজনে আমি কিন্তু বলি নাই যে ইংরেজিতে অংশগ্রহণ করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, তা না। আপনি বাংলায় আলোচনা করেন, যে আপু বা ভাইয়া বা ফ্রেন্ড, অথবা নাম ধরেও মেনশন করেন। ঠিক আছে, যে এই তথ্যটা খুব ভালো যাচ্ছে, এটা নোট আউট। একজনকে দায়িত্ব দেন, সে নোট করে ফেলবে, পরবর্তীতে সে আবার কিন্তু এটা শেয়ার করবে। ঠিক আছে, যখন শেয়ার করবে আহ, তখন আপনারা ওই ছবিটা ডাউনলোড করে নিয়ে নেবেন। একজন খাতা কলম নিয়ে রেডি থাকবেন। আমি কি কাজটা বুঝাতে পেরেছি? কাজ সম্পর্কে, এখনকার 10 মিনিটের কাজ সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে? জিজ্ঞেস করতে পারেন। বলেন। স্যার, এই যে সামারিটা আমরা লিখবো, এটা কি আমরা এক প্যারাগ্রাফ আকারে লিখবো নাকি জাস্ট মূল পয়েন্ট গুলো আপনি যেভাবে বললেন যে এইগুলো থাকতে হবে হ্যাঁ, সেইগুলো ওগুলোই, লিখবো? ওগুলোই লিখবেন, ওগুলোই জাস্ট লিখবেন পয়েন্ট আকারে স্যার? পয়েন্ট আকারে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখানে আমাদের সময়টা কম, আপনারা পয়েন্ট আকারে লিখেন যে স্যার ফার্স্ট এই লাইনটা লিখছি, সেকেন্ড এই পয়েন্টটার উপরে লিখবো, থার্ড এই পয়েন্টটার উপরে লিখবো। এখন পয়েন্ট যদি আপনি করতে পারেন, তখন ওটা দিয়ে একটা বাক্য বানানো কিন্তু খুব কঠিন নয় আপনার কাছে, বা যারা পারবে। তাহলে পয়েন্ট আকারে লেখেন, ভালো বুদ্ধি দিয়েছেন, টাইমটা সেভ হবে। বুঝতে পেরেছেন? ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল? ডিরেকশন সবাই কমপ্লিটলি বুঝতে পেরেছেন কিনা আমি একটু দেখে নিচ্ছি। সবাই অংশগ্রহণ করবেন এখানে যারা উপস্থিত আছেন, এবং যারা ফেসবুক থেকে যারা যুক্ত হয়েছেন, আপনারা হচ্ছে খাতায় লিখে আহ, অথবা কমেন্ট সেকশনে লিখবেন, এখন না, 9 মিনিট পরে। এখনই না, 9 মিনিট পরে। ঠিক আছে, কারো কোনো ডিরেকশন ক্লিয়ার কিনা সেটা বলেন। স্যার আরেকবার একটু বুঝাই দিলে ভালো। আচ্ছা, যে টেক্সটটা আছে এই টেক্সটার সামারি লিখতে হবে, বুঝতে পেরেছেন? সামারি লেখার ক্ষেত্রে পুরো সামারিটা লেখার সময় পাবেন না, 10 মিনিটে কি আর লেখা যায়? সবার সাথে আলোচনা করে যে পয়েন্টগুলো আমরা আগের স্লাইডে আলোচনা করলাম, সেই পয়েন্ট অনুযায়ী যদি আপনি পয়েন্টগুলো লিখেন তাও হবে। তারপরে একজন সাবমিট করেন বা শেয়ার করেন, একজন আপনাদের মধ্য থেকে লিডার হন। ওকে, ক্লিয়ার? আপনাদের ডিরেকশন ক্লিয়ার? আমি তাহলে ব্রেকআউট রুম ক্রিয়েট করব। ওকে, ডিরেকশন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? No, sir, I have no question. ওকে, ঠিক আছে, তাহলে আমি ব্রেকআউট রুম দিয়ে দিচ্ছি আপনাদের। সেখানে আপনারা আমরা 3টা গ্রুপ করছি, তাহলে আমাদের খুব সহজ হবে কাজটি করার জন্য। বুঝতে পেরেছেন? 3 4 12, প্রতি গ্রুপে 4 জন করে থাকবেন, দুইটা গ্রুপে 5 জন করে থাকবেন। ঠিক আছে, সবাই ডিসকাস করবেন এবং পার্টিসিপেট করবেন। কেমন হলো আপনাদের গ্রুপ ডিসকাশন? সবাই ফেরত স্যার আসেনি ভালো। এখনো? কাজটাকে কি বিরক্ত মনে হয় নাকি মজা করেন? স্যার ভালো। ওকে, গুড, ঠিক আছে। ওকে, গ্রুপ 1-এর খুব অবস্থা খারাপ ছিল আজকে। গ্রুপ 1-এ যাদেরকে দেওয়া হয়েছিল ওনারা পরবর্তীতে লিভ করেছে, বা গ্রুপে থাকেনি, মাত্র 2 জন ছিল। গ্রুপ 1-এ কারা কারা ছিলেন একটু বলেন তো। স্যার আমি। স্যার তাসনিয়া ছিলেন গ্রুপ 1-এ,
আপনার সাথে কে ছিল? স্যার আমি ছিলাম। মেহরাব ছিলেন। আপনারা ডিসকাস করতে পেরেছেন দুজনেই? স্যার শেষ যে দুজন ছিল, প্রথম জন তো ফর সাম রিজন কেটে দিয়েছে, দুজন অল্প একটু ডিসকাস করেছে, আমি লিখেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যতটুকু করেছেন ওইটুকুই হবে। শরীফ কিছু বলতে চান? শরীফ। স্যার এখানে আমাদের এই টেক্সটায় এই মৃত্যু সালটা দেওয়া নেই, তা আমার কাছে মৃত্যু সালটা জানা আছে, তাহলে কি আমি এটা ইনক্লুড করতে পারি? হুম, আমি একটু টেক্সটটা দেখি, তারপরে আপনাকে বলছি যে আছে কিনা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একটু খালি স্যার নেই অপেক্ষা করুন। বেশি। হ্যাঁ জি, ইফরাত বলেন। স্যার ওখানে দেখা আছে যে অনার্স কেমিস্ট্রি, তার ফিজিক্স, ম্যাথ। একটা মানুষ কি তিনটা সাবজেক্ট নিয়ে অনার্স খায়? হ্যাঁ, আগে করতো মানুষ, এক ডাবল মাস্টার্স করতো, ডাবল বিএসসি করতো, ঠিক আছে, করতো আগে। ঠিক আছে স্যার। এখন করে না, এখন দরকার হয় না, কারণ এখন আমাদের এক্সপার্টের প্রয়োজন। মানে আগে মানুষ সব বিষয়ে দক্ষতা অর্জন করতো, এটা হ্যাঁ বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, করতো। ওকে, চলেন আমরা হচ্ছে আমাদের অনেকেই ক্লাসটা দেখছেন আজকে, ঠিক আছে। যারা শুধু দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এইভাবে ক্লাসগুলোতে পার্টিসিপেট করাটা খুব জরুরি। ওকে, স্ক্রিন পেয়েছেন আপনারা? ইয়েস স্যার। ওকে, ফার্স্ট ওয়ান, গ্রুপ 3, ডিসকাস এন্ড প্রেজেন্ট ইউর প্রেজেন্টেশন। স্যার গ্রুপ থ্রির কথা বলছেন? ইয়েস, গ্রুপ 3। স্যার গ্রুপ থ্রিতে আমি আছি, তো আমি এটা সামারিটা লিখছি। স্যার বলবো? হ্যাঁ, লিখে ফেলেছেন, ভেরি গুড। হ্যাঁ, লিখেও আপনি উপস্থাপন করতে পারেন। ক্যামেরা অন রাখেন, ওকে ছেলে, দেখে বললেন, কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আবুল কাশেম, না আমি স্যার শুরু করতেছি, হ্যাঁ। This text is discuss about Abul Qasim Fazlul Haq, who was born in 1873 in Borishal. He studied in Borishal, Kolkata, and earning BSc, MSc, and BL degrees on chemistry, physics and math. He worked with Nawab Salimullah and helped in found the All India Muslim League, and later he became a leader in both the Muslim League and All India National Congress. He died in 1962. ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা যাব অবজারভেশনে, ফাইনালি আমরা রেজাল্ট দেখবো যে আপনাদের পয়েন্টগুলো ঠিক আছে কিনা। খুবই ভালো করেছেন। যেমন প্রথম লাইনটি যেটা আমার কাছে নোট করেছি, যে আপনি অ্যাট সাতুরিয়া, সাতুরিয়া কিন্তু ব্যবহার করেননি, তাই না শরীফ? এটা একটা জি স্যার। দারুণ টেকনিক হয়েছে, দারুণ স্যার অ্যাপ্রিসিয়েট। মানে আমি এটা আর প্রথমে ভুলে লিখে ফেলছি, তারপর ভাবছি যে এটা তো আর তেমন গুরুত্বপূর্ণ না, মূল তো বরিশালটাকেই। বরিশাল, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, গ্রুপ 2, গ্রুপ 2 প্রিপারেশন নেন। আমি হচ্ছে একটু ফেসবুক কমেন্ট গুলো পড়ি। বোনাফুল, আপনারটা দেখেছি আমি, হ্যাঁ, সুন্দর লিখেছেন, ভেরি গুড। তারপর সুজন মিয়া, আপনার নাম এটা না মেবি, আপনারটা দেখতেছি, পরে জানাচ্ছি। হ্যাঁ, গ্রুপ 2 প্রেজেন্ট করেন, Yes, sir. ক্যারি অন। This passage is described about Abul Qasim Fazlul Haq. He was born in 1873 at Shaturia in Borishal. After he started his education in a village Mokto. After his entrance exam, he went to Kolkata for higher education. He took his MSc degree in mathematics in 1895. He joined in the Kolkata High Court, and he also played an important role in the Muslim League, which was arranged in 1980. He worked with Nawab Sir Salimullah. He was the General Secretary of the Indian Congress and the President of the All Indian Muslim League. In ওকে, গুড, 1980। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু বুদ্ধি করতে পারতেন, যখন আমরা আগের গ্রুপের প্রেজেন্টেশনে বললাম যে সাতুরিয়াটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম না লেখার জন্য, তারপর একটু বুদ্ধি করে বলতে পারতেন সাতুরিয়াটা কেটে দিয়ে। হ্যাঁ,
আপনি খুবই ভালো করেছেন যে শুরুর দিকে আরেকটা লাইন নিয়েছেন, দ্য প্যাসেজ ডিলস অ্যাবাউট, যেটা আমরা শিখে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। গ্রুপ 1। স্যার গ্রুপ 1 থেকে আমি বলতে চাই। ওকে, স্যার শুরু করছি। জি জি। Sir, this passage mainly discussed about Abdul Qasim Fazlul Haq. He was born in 1873 in Borishal. He started his primary education in a local maktab. He passed the BSc exam, obtaining honor in chemistry when he was 21. After passing MA in math, he passed BL examination. Then he enrolled himself in the Kolkata High Court. Then he became deputy magistrate in 1906 in Indian Muslim League. In 1913, he became an elected member of BLC. In 1918, he became the General Secretary of the Indian Muslim Congress and the President of All Indian Muslim League. He died in 1962. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইফরাত। Sir, স্যার এখানে Mehrab. বিএসসি এক্সাম বলতে কি বোঝানো হয়েছে? কি কি? বিএসসি এক্সাম বলতে ব্যাচেলর অফ সায়েন্স। ব্যাচেলর অফ সায়েন্স। ওকে, ঠিক আছে। মেহরাব সুন্দর ইয়া করেছেন। আপনার গ্রুপটা খুব ইয়া ছিল না, অ্যাক্টিভ ছিল না। অর্ধেক রাস্তায় হচ্ছে আরেকজনকে জয়েন করে দিলাম, আরেকজনকে জয়েন করে দিলাম। যারা এখন ইয়া পাননি, গ্রুপ পাননি, এমন কে কে আছেন এখানে? আমার মনে আছে, কিন্তু আপনারা তো। স্যার আমি গ্রুপে পেয়েছি কিন্তু লিড নিয়ে সবাই চলে গেছে, মোটে একজন ছিল। হ্যাঁ, তোহফা, আপনি কি গ্রুপ পাননি প্রথম দিকে, তাই না? নাকি হচ্ছে আপনার কাছে যে নোটিফিকেশন গিয়েছিল সেটা অ্যাকসেপ্ট করেননি? তোহফা, তোহফা। আমি পেয়েছি কিন্তু একটু পরে, আমার একটু মানে ঢুকতে প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরা রিজয়েন করেছিলাম। আচ্ছা, আমরা যেটা লিখেছি, আমরা এখন ফাইনাল রেজাল্টটা দেখে নিই, আমার সাথে একটু মিলিয়ে নেন তো দেখি। ঠিক আছে। অরিজিনাল প্যাসেজটি প্রায় 180 শব্দের বেশি ছিল, সেটাকে আমরা প্রায় 60 থেকে 70 শব্দের মধ্যে লিখবো, যেটাকে আমরা 1/3 বলছি। একটু সামারিটা মিলিয়ে নিবেন, দেখবেন যে কতটুকু হয়েছে। যারা ওপেনিং, আমি এখানে ওপেনিং বাক্যটা দেইনি, ওপেনিং বাক্য বাদ দিয়ে, ওটা তো এক্সট্রা অর্ডিনারি আপনারা লিখেছেন, ভেরি গুড। পাশাপাশি দেখে নেন যে আপনাদের সাথে কতটুকু গিয়েছে, আপনি নিজে মার্কিং করতে পারবেন যে আপনাদের ডিসকাশন গুলো ঠিক আছে কিনা, এবং এটা আমরা কোন স্টেপ বাই স্টেপ লিখেছি সেটাও আমরা কিন্তু আপনাদের দেখাবো। আমরা যা থিওরিতে শিখেছিলাম আর এখন যা দেখছেন, ঠিক আছে? আগে দেখেন, পুরোটাই ভালো করে দেখেন, তারপর ছোট্ট করে প্রশ্ন নিব। ফেসবুকে গুলো দেখে নিচ্ছি, যারা অনেক কষ্ট করে লিখেছেন। ঠিক আছে। সুজন মিয়া, আপনার একটু অনেক বড় হয়ে গেছে, এটা যখন লিখবেন না আপনার 1 পেজ কভার করে ফেলবে। ওকে, শরীফ বলেন। স্যার ওই যে বলতে কি এখানে উনি যে কলকাতা হাইকোর্টের লয়ার হয়েছেন, এটা না আমি যেইটা লিখছি, মানে আমরা যে এটা লিখলাম সামারিটা ওইখানে বাদ দিছি, কারণ আমি মনে করতেছি যে এই কলকাতা হাইকোর্টের লয়ার কে তো আমাদের প্যাসেজে পড়ানো হবে না। উনি তো এই অল ইন্ডিয়া মুসলিম লীগ এইসবে আর কি, মানে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, এজন্যই আর কি আমাদের এটা প্যাসেজে দেওয়া হয়েছে। And এটা বাদ দিলে কি অসুবিধা হবে? না না, খুব বেশি সমস্যা নেই। কারণ হচ্ছে কি, এক একজনের কাছে এক একটা ইম্পর্টেন্ট মনে হবে। আমার কাছে এটা মনে হয়েছে, আপনার কাছে আরেকটা মনে হবে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, দুই একটা ইনফরমেশন এদিক সেদিক ব্যাপার না, জাস্ট ফরম্যাটটা ঠিক আছে কিনা। আমরা হচ্ছে দেখেন, আবুল কাসেম ফজলুল হক বর্ন ইন 1873 ইন বরিশাল। এটা, এই যে দেখেন সেন্টেন্স প্যাটার্নটা, এই সেন্টেন্স প্যাটার্ন গুলো ব্যবহার করতে পারেন কিনা। Received his early education in local school and later studied at Kolkata. দেখেন, শিক্ষা জীবন শেষ করে দিচ্ছে। তারপরে ওয়ার দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের ফরম্যাট বানিয়ে বলছে যে হি কমপ্লিটেড বিএসসি উইথ অনার্স ইন সায়েন্স অ্যান্ড এমএসসি ইন ম্যাথামেটিক্স। শিক্ষা জীবন এক লাইনে শেষ, পুরোটাই কিন্তু এক লাইন, এখান থেকে শুরু থেকে এখন পর্যন্ত পুরোটাই এক লাইন। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স গুলো আপনি ব্যবহার করতে পারছেন কিনা, এটার উপরে আমরা একটা এক্সট্রা ধারণা দিব আপনাদের পরবর্তীতে। প্রশ্ন নিচ্ছি পরে, আমি এটা আগে আলোচনা করে দেই। হি বিকেম আ লয়ার অ্যাট
কলকাতা হাই কোর্ট অ্যান্ড ওয়ার্কড উইথ নবাব সলিমুল্লাহ। দেখেন প্রায় 2-3 লাইনে কিন্তু এই জায়গাটাকে একেবারে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। হি প্লেড আ ভাইটাল রোল ইন দ্য ফাউন্ডিং দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ in 1906 and was later involved in both the Muslim League and the Indian National Congress, holding significant position in national politics. যেহেতু আপনাদের এখানে মৃত্যুর সালটা ওনার দেওয়া ছিল না, সো আমরা মৃত্যু পর্যন্ত যাব না। আমাদের একটা নিষেধ ছিল যে আহ, নিজের থেকে কোনো তথ্য আমরা যুক্ত করব না, এটা আপনারা আক্স করেছিলেন যখন আমরা ব্রেকআউট রুম থেকে বের হয়ে আসছি, এটা খেয়াল রাখবেন। ওকে, এখন আপনাদের প্রশ্ন নেব। স্যার এখানে কি মক্তবকে স্থানীয় স্কুল হিসেবে ধরা হয়েছে? ইয়েস, ওই যে বলেছিলাম যে অনেক সময় একটু চেঞ্জ করবেন, ঠিক আছে? স্যার কর্মজীবনে যেহেতু উনি কলকাতা হাইকোর্টের একজন লয়ার ছিলেন, তো সেটাকে আমরা নিতে পারি? হ্যাঁ, আমরা নিয়েছি তো। জি স্যার। হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ, নিতে পারি, অবশ্যই নিতে পারি। ওকে, আমরা এটা কিভাবে সাজিয়েছি সে ব্যাখ্যাটা জানবেন না? আপনাদের যা যা লাগে, যা যা প্রশ্ন আসবে সব রেডি আছে। এখানে প্রতিটি সাল লেখা হয়নি। এন্ট্রান্স, বিএসসি, এমএসসি, বিএল সব একসাথে স্টাডিড অ্যাট কলকাতা। টেকনিকগুলো খেয়াল করেন, এটা সংক্ষেপ করা হয়েছে। চাকরি অথবা পদবিগুলো একত্রে লয়ার অ্যান্ড পলিটিক্যাল লিডার আকারে আনা হয়েছে। খেয়াল করেন, কিন্তু এই ব্যাখ্যাটা জানা জরুরি। এই ব্যাখ্যাটা কেউ দেয় না, সবাই বলে এইভাবে লিখো, এটা করো, সেটা করো, ব্যাখ্যা কেউ দেয় না, ভিতরে কেউ ঢুকতে চায় না। মূল ফোকাসটা দেওয়া হয়েছে আমাদের শিক্ষা, পেশা এবং যেহেতু উনি রাজনীতির সাথে কানেক্টেড ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাজনীতি, এই 3টা জিনিস আমাদের ফোকাস ছিল। এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে ডেভেলপ কিভাবে করেছি সেই কৌশলগুলো আপনারা হচ্ছে মানে রিপিট হবে, যে কৌশলগুলো শিখে এসেছি সেই কৌশলগুলো। ফার্স্ট, স্কিম দ্য প্যাসেজ, দ্রুত পড়ে মূল ধাপগুলো জন্ম, শিক্ষা, কর্মজীবন ও অবদান আলাদা করে ফেলুন। ঠিক আছে, এগুলো আলাদা করে ফেলবেন। আননেসেসারি ডিটেলস বাদ দিন, সাল, পরীক্ষার নাম, ছোটখাটো ঘটনা এড়িয়ে চলুন। ক্রোনোলজিক্যাল অর্ডার বজায় রাখুন, ধারাবাহিকতা। জন্মের পরে নাকি জন্মের আগে শিক্ষা দিয়ে দিবেন? জন্মের আগে কি শিক্ষা গ্রহণ করা যায়? না স্যার, ইট ইজ ইম্পসিবল। ওকে, গুড। তারপরে প্রধান অবদান, নিজের ভাষায় লিখুন, ছোট বাক্য, সহজ শব্দ, সমার্থক শব্দ ব্যবহার করুন। সংক্ষেপ, মূল লেখার প্রায় 1/3 ব্যবহার করুন। বা এটা আমরা করেছি এই কাজটিতে, ঠিক আছে? এরপরে আসেন লাইনগুলো কিভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। ইন্ট্রো লাইন আমরা নিয়েছি বার্থডে অ্যান্ড আইডেন্টিটি, বুঝতে পেরেছেন? তার পরিচয় এবং বার্থডেটা আমরা বার্থটা একসাথে মূল্যায়নে নিয়েছি। নেম, বার্থ ইয়ার, প্লেস, আইডেন্টিটি, এই বাক্যটাতে ছিল প্রথম বাক্যটাতে। এভাবে কোনোদিন এক্সপ্লাইন করে, ব্যাখ্যা করে পড়েছিলেন বা চর্চা করেছিলেন কখনো? স্যার কেউ তো এরকম জানাইনি, তাহলে চর্চা বা পড়বো কোথা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে একটা নতুন মাত্রা অন্তত শিখলেন আজকের ক্লাস থেকে, তাই না? অবশ্যই অ্যাপ্লাই করবেন। ইফরাত কিছু বলতে চান, আপনারটা নিয়ে নি, বলেন। স্যার এই যে সামাজিক ক্ষেত্রে একটা প্যাসেজ, একজন ব্যক্তি যত শিক্ষা গ্রহণ করুক না কেন, শেষে যে শিক্ষাটা গ্রহণ করবেন সেই শিক্ষার কথা কি আমরা উল্লেখ করবো, যেমন এখানে বিএসসি, এমএসসি উল্লেখ করা হয়েছে? না, এখানে হচ্ছে দেখেন মক্তব থেকেও কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে? লোকাল স্কুলের কথা বলা হয়েছে এবং পুরোটাই এক লাইনে কভার করেছে। সো আপনি এগুলো কমা দিয়ে ব্যবহার করতে পারেন বা হচ্ছে অ্যান্ড ব্যবহার করে আপনি মোটামুটি নিয়ে আসতে পারেন। শুধু নামগুলো এখন প্রত্যেকটারই সাল উল্লেখ করার প্রয়োজন নেই। খেয়াল করেন কি বলেছে প্রথম লাইনটা, আবুল কাসেম ফজলুল হক ওয়াজ বর্ন ইন, অনু কিছু বলবেন? আপনার সাউন্ড এটা অনুর জন্য এরকম হচ্ছে।
ওকে, খেয়াল করেন, আবুল কাসেম ফজলুল হক was born in 1873 in Borishal. He was a distinguished political leader of Bengal. এই জিনিসগুলো আমরা এক লাইনে কভার করেছি, স্টার্টেড সহ। তারপরে সিকোয়েন্স অনুযায়ী আমরা দ্বিতীয়বারে নিয়েছিলাম এডুকেশন, 1-2 লাইনের শিক্ষা জীবন উল্লেখ করবেন, বাট আমরা কিন্তু এক লাইনে নিয়ে নিয়েছি। হি স্টাডিড ইন বরিশাল and later completed higher education in Kolkata with distinction. বাট এইভাবেও আপনি হচ্ছে লিখতে পারেন, ওইটারই আরেকটা ফরম্যাট দেখাচ্ছি, এবং আপনারা যখন ছোট ছোট বাক্যে লিখবেন তখন এইভাবে লিখতে পারেন। নাম্বার 3, ক্যারিয়ার বা কন্ট্রিবিউশন, ওনার যে কর্মজীবন ছিল এবং রাজনৈতিক অবদানগুলো, সেগুলো আমরা নিয়েছি বা এভাবে সাজাবো। শুধু যে এটাই যে পরীক্ষায় আসবে আপনি সুন্দর করে লিখবেন তা না, অন্যান্যদের ক্ষেত্রেও ঠিক এভাবে নেবেন। এরপরে নাম্বার 4, যদি অ্যাচিভমেন্ট বা পজিশন থাকে, গুরুত্বপূর্ণ পদ বা অবদান, এই বিষয়ে সারমর্মদিন, মানে বিস্তারিত না বলে শুধু খালি পোস্ট লিখেন, পদবি লিখেন এবং কোন জায়গায় করেছেন। ঠিক আছে। লেটার he held key positions in both the Muslim League and the Indian National Congress. এখানে এগুলো কিন্তু আলাদা আলাদা ছিল, বাট এখানে আমরা এক জায়গায় কনভার্ট করেছি। নাম্বার 5, কনক্লুজিং লাইন ইফ নিডেড, যদি প্রয়োজন হয় একটি সারসংক্ষেপ বা মূল্যায়নমূলক লাইন আপনি লিখতে পারেন। যেমন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দাস হক emerged as one of the most prominent leaders in the political history of Bengal. ঠিক আছে, এই যে বাংলা ভূখণ্ডের একজন খুব প্রমিনেন্ট লিডার ছিলেন, প্রসিদ্ধ এবং মানে রাজনৈতিক ক্যারিয়ারের হিসাবে এটা আপনি একটা ফোকাস দিতে পারেন। এই ছিল আমাদের মূল ফরম্যাটটা বায়োগ্রাফিক্যাল সামারি লেখার। গোল্ডেন টিপস, প্রতিটি সাল বা ডিগ্রি আলাদা করে লিখবেন না, মূল ভার জীবনী ধাপে ধাপে সংক্ষেপে নিজের মতামত, যেমন লাইক হি ওয়াজ গ্রেট না লিখে কেবল ফ্যাক্টস দিন। এখন ফ্যাক্টস এন্ড অপিনিয়ন এটা আপনি বুঝিয়েছিলাম এর আগে প্যাসেজ রিডিং এ। ফ্যাক্টস হচ্ছে ঘটনা যেটা প্যাসেজে আছে সেটাই, অপিনিয়ন না। ঠিক আছে, ফ্যাক্ট সম্পর্কিত যে আপনার মতামতের সাথে যায় এমন কোন বাক্য, আপনি কিছু বলতে চাচ্ছেন ওনার সম্পর্কে, কিন্তু ওই বাক্যটি দেওয়া আছে ওখানে প্যাসেজের শেষের দিকে, লাইনে সচরাচর শেষের দিকে থাকবে, সেটা আপনি দিতে পারেন। পুরোটা এক প্যারাগ্রাফে লিখুন। ওকে, এই ছিল আমাদের সামারি রাইটিং এর ক্লাসটি। আজকে যদি আপনাদের এনার্জি থাকে, আমরা পরবর্তী ইনফরমেশন ট্রান্সফার এটার উপরে করব কি করব না সেটা বলে। জি না, অনেকের সাথে আগে কথা বলি, সবাই যারা কথা বলছেন না কমেন্ট সেকশনে জানান যে এই প্যাসেজটারই হচ্ছে টেবল ইনফরমেশন ট্রান্সফার, যেটা সেটা আমরা আজকে করব নাকি নেক্সটে করব, যেহেতু আপনাদের পরের ক্লাসটি আজকে কিন্তু আর হচ্ছে না। স্যার করলে আমার সমস্যা নেই। ওকে গুড, ঠিক আছে, তাহলে দুটা রেসপন্স আমরা পেয়েছি, বাকি রেসপন্স গুলো পাচ্ছি না। স্যার করেন, অসুবিধা নেই। দ্রুত হয়ে যাবে কারণ যেহেতু প্যাসেজটি আমাদের পড়া আছে, খুবই দ্রুত হবে। আচ্ছা, শুরুতে আমরা জেনে নিব হোয়াট ইজ টেবল কন্টেমপ্লেশন। এই ইনফরমেশন ট্রান্সফার যেটাকে আমরা বলি, এটাকে মূলত বলা হয় টেবল কন্টেমপ্লেশন। টেবল কন্টেমপ্লেশন হলো একটি ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফার প্রশ্ন, মানে ওইখানে হচ্ছে ইনফরমেশন গুলো আপনার পূরণ করতে হবে বা গ্যাপ থাকবে, সেটাকে বলা হচ্ছে। এখানে প্যাসেজটি পড়ে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য বের করে সংক্ষিপ্ত আকারে টেবিলে বসাতে হবে। খেয়াল করেন এই নোটটা আপনাকে তো পড়তেই হবে, এবং এখানে প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরটা আপনাকে বের করতে হবে এবং সেটা সংক্ষেপে লিখতে হবে, বিস্তারিত লেখার প্রয়োজন নেই। নিজের থেকে কিছু লেখা যাবে না, শুধু প্যাসেজ থেকে তথ্য নিতে হবে। এটা রিপিট হয়ে গেল আমাদের আলোচনাটা। এই কাজগুলা স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন এটা হচ্ছে আলোচ্য সূচি। তারপরে হচ্ছে আবারও 5 মিনিটস এর একটা ব্রেকআউট রুম হবে, ঠিক আছে, আপনাদের জন্য 5 মিনিটস অনলি। হ্যাঁ, এটা আগে বুঝে নেন সুন্দর করে। খেয়াল করেন
ফার্স্ট ওয়ান, স্টেপ অনুযায়ী কাজগুলো করতে হবে। রিড দ্য প্যাসেজ, পুরো প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়ুন। যেমন ফর এক্সাম্পল আবুল কাশেম ফজলুল হক, এটা আমরা যাচ্ছি না। লুক এট দ্য টেবল, টেবলে কি তথ্য চাইছে সেটা দেখার চেষ্টা করুন। যেমন হু, ইভেন্ট ঘটনা, ডেট তারিখ বা সাল, সাবজেক্ট বিষয়, প্লেস জায়গা, স্পেশালিটি আরো বিশেষ কোনো কিছু, এরকম কিছু চাইছে কিনা। আচ্ছা হবে, এটাতে হবে 5 মিনিটস, কারণ প্যাসেজটা পড়া আছে, অনেক ইনফরমেশন আপনাদের মুখস্থ। আচ্ছা তারপরেও আমরা আলোচনা করব। আচ্ছা ম্যাচ, তারপরে 3 নম্বরে যে স্টেপটি, আচ্ছা এটার ক্ষেত্রে দেখেন টেবলের জন্ম, শিক্ষা, অবদান ইত্যাদি চাইছে। টেবলগুলোতে খেয়াল করতে হবে যে কোন কলামটাতে কোন জিনিসটি চেয়েছে, সেটা আপনাকে ফাইনালাইজ করতে হবে। ম্যাচ কিওয়ার্ডস, প্যাসেজের শব্দ এবং টেবিলের শব্দ মিলিয়ে নিন। আপনারা অজান্তে এই কাজটি করেন আমি জানি। আহ, যে লাইনটার উপরে ফোকাস করছে টেবলটাতে, সেই লাইনের কোন অংশটা ফাঁকা রয়েছে, গ্যাপ রয়েছে, সেটা দেখেন তো প্যাসেজে হুবহু পাওয়া যায় কিনা, সেটা একটু মেলানোর চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, অবটেইনিং অনার্স ইন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, টেবল, টেবল এক্ষেত্রে অনার্স সাবজেক্টস কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। আচ্ছা এটা এখনই বুঝাচ্ছি না, এখানে কারণ আছে, পরে বুঝাচ্ছি। তারপরে নাম্বার 4-এ সিলেক্ট অনলি ইম্পর্টেন্ট ফ্যাক্টস, অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে মূল তথ্য লিখুন। যেমন এট দ্য এজ অফ 21 হি পাস্ট বিএসসি এক্সাম, টেবলে জাস্ট ইভেন্ট আছে, এখানে লিখবেন পাস্ট বিএসসি এক্সাম ইভেন্টের ক্ষেত্রে। এখন যদি সেটা সাল চায়, তাহলে এট দ্য এজ অফ 20 ওনার জন্মর সাথে 21 যুক্ত জয়েন প্লাস করে দিবেন, দিলেই হচ্ছে। যদি সালের ঘরে দেওয়া থাকে তাহলে তখন ওই সালটা লিখবেন। নাম্বার 5, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মিসিং পার্টস খুঁজে বের করে লিখুন। মিসিং পার্ট গুলো যেগুলো আমি বলেছি কিছুক্ষণ আগে, হি টুক বিএসসি ইন 1895, টেবলের 4 নম্বরে আমরা দেখাবো। আসলে এটা এই অংশটা এখন না বুঝালেই বেটার ছিল, তারপর বুঝিয়ে দিই, কারণ যেহেতু সময় সুযোগ হবে না। এটা 1895 হবে। নাম্বার 6, কিপ অ্যান্সার্স শর্ট, শুধু কিওয়ার্ড লিখুন, বড় বাক্য নয়। যেমন ধরেন সাটুরিয়া ইন বরিশাল লিখলেই যথেষ্ট। যদি ওয়ার দিয়ে প্রশ্ন করে বা জায়গাটা কোথায়, তো সাটুরিয়া ইন বরিশাল অথবা বরিশাল লিখলেই হবে। চেক অ্যাগেন, প্রতিটি কলাম মিলিয়ে দেখুন কি কি করলো, কবে, কোথায়, ফলাফল, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই হচ্ছে একটি এক্সাম্পল দেওয়া আছে। আমরা ক্লিয়ার হয়েছে এই বিষয়ে? যদি ক্লিয়ার হই, এরপরে আমাদের হচ্ছে টেবলটা দিব। টেবলটার এসএস নিয়ে নেবেন। এসএস নেওয়ার পরে এই কাজটা বেশিক্ষণ লাগবে না, সব মিলে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি মূলত আপনাদের টেস্ট করতেছিলাম যে আপনাদের আগ্রহটা কেমন হচ্ছে। ক্লাসটা আমি আজকে শেষ করতাম, এটা কনফার্ম। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন। টেক স্ক্রিনশট, যারা ফেসবুক থেকে দেখছেন আপনারাও স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। ওকে, জাস্ট টেক দ্য বুলেট পয়েন্টস ইন ইউর অ্যান্সার পেপার। এগেইন আমি আপনাদের গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ থেকে এই কাজগুলো করবেন। দেখেন তো এই কাজটা 5 মিনিটে হবে কিনা। ইফরাত, এখানে প্রথমে প্লেসের এখানে আই দেওয়া আছে, তো আমি কি খালি প্লেসের জায়গাটার নাম লিখবো? আমি তো কিছুক্ষণ আগে বুঝালাম, ইন সাতুরিয়া হতে পারে, এট সাতুরিয়া ইন বরিশাল অথবা বরিশাল। সাবজেক্টের ঘরেও ফাঁকা দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে। শরীফ, স্যার এখানে হচ্ছে যে যেগুলোতে ফাঁকা দেওয়া আছে কিন্তু কোনো নাম্বার দেওয়া নেই, ওইগুলো কি বাদ থাকবে? ওগুলো বাদ, শুধু নাম্বার গুলা 1 2 3 4। এটা আই না ইফরাত। এটা হচ্ছে স্যার 2। 2 3 তাহলে 4। 1 কোথায়? 1 খুঁজে বের করেন, পেয়েছেন খুঁজে? 1 উপরে। 1 উপরে একটু আলাদা করে দেওয়া হয়েছে, আপনাদের ট্র্যাডিশনাল বইগুলোতে যেভাবে আছে ওভাবে দেওয়া হয়নি, একটু ব্যতিক্রম করে দেওয়া হয়েছে। এই যে ফার্স্ট লাইনে, চালাকি তো থাকতে হবে। ওকে, স্ক্রিনশট নিয়েছেন? এই যে
অ্যান্সার লেখা শুরু করেছে সবাই? তাহলে 5 মিনিটের বেশি নয়, 5 মিনিটও লাগবে না মেবি। তাহলে কি 3 মিনিট দিব? না স্যার, 5 মিনিট দেন। 5 মিনিটে দিব। ওকে, ঠিক আছে। ওকে, তিন 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 তিন, হ্যাঁ 3 জন করে হয়েছে। 4টা রুম করেছি আমরা, এখন 5 মিনিট সময়। ওকে, জয়েন করে নেন। ওকে, সবাই রিজয়েন করতে পেরেছেন? ইফরাতের কাজ শেষ, খেলাধুলা শুরু হয়ে গেছে। একটা তো প্রথমটা তো ভালো করে স্ক্রিনশট নেওয়া হয়েছিল। এখনো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, করে নিতে পারবেন। স্যার একটু দেন। ওকে, চলেন আমরা, আপনারা সবাই করেছেন, আমরা টাইম কিল করতে চাই না। আমাদের রেকর্ড ব্রেক হয়ে গেল আজকে প্রায় কয়টা, 7:30, 8:30, 9:30 বেজে যাচ্ছে। 2 ঘন্টার ক্লাস, এটা আপনাদের লাইফের রেকর্ড হয়ে থাকুক। মনে করেন 2টা ক্লাস আমরা একসাথেই করলাম, যেহেতু আমাদের পরের ক্লাসটি হচ্ছে না, এই জন্য একদিক দিয়ে আমাদের লাভ হলো, ক্লাস না হওয়াতে টানা আমরা ক্লাসটি করতে পেরেছি। ওকে, ঠিক আছে। আপনারা ম্যাচ করে নেন অ্যান্সার গুলো, জাস্ট ম্যাচ। তারপরে কার কয়টা হলো, কোন গ্রুপের, সেটা শুধু বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার 5টাই ঠিক আছে। ঠিক আছে, ওকে মেহরাব বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে 1 নম্বরে স্যার পূর্বের যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ অনুযায়ী প্রেসিডেন্ট দিলে তো মনে হয় ভালো হয়। প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, না স্যার আলাদা। আমিও প্রেসিডেন্ট। আচ্ছা, his main contribution founded All India Muslim League and become the general secretary। প্যাসেজে কি ছিল, জেনারেল সেক্রেটারি না প্রেসিডেন্ট ছিল? স্যার ওখানে তো প্রেসিডেন্ট দেখলাম। স্যার জেনারেল সেক্রেটারি আছে। স্যার প্রেসিডেন্টও আছে। একটু ভালো করে দেখেন, কারণ আমার কাছে প্যাসেজটা অনেক দূরে আছে, না আমি যাচ্ছি না, আপনারা একটু ভালো করে দেখেন। স্যার লাইনটা লেখা আছে হি became the general secretary of the Indian National Congress and the president of all Indian Muslim League। তাহলে এটা বড় না? তার মেইন কন্ট্রিবিউশনটা কি বলছে এখানে, মেইন কন্ট্রিবিউশন, এটা একটু বড় হচ্ছে না? তাহলে এটা নেবো আমরা। স্যার আমি স্যার জি স্যার ঠিক আছে, বাট আমি ভাবছিলাম যে প্রথমে শেষে লেখা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এন্ড দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়ান মুসলিম লীগ। আমি ভেবেছিলাম যে এখানে সেক্রেটারি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এবং প্রেসিডেন্ট হচ্ছে অল ইন্ডিয়ান মুসলিম লীগের, এবং এখানে যেহেতু প্রশ্নে মুসলিম লীগ আছে স্যার, সেক্ষেত্রে তো প্রেসিডেন্ট দিলে বেশি মানে আমার কাছে মার্জনীয় মনে হয়। কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে, নাকি আমি প্যাসেজে যাব আবার রিটার্ন করে? স্যার জেনারেল সেক্রেটারি দিচ্ছে। অধিকাংশরা একটু মত দেন। স্যার জেনারেল সেক্রেটারি। কনফিউশন যদি সবারই থাকে তাহলে আমি প্যাসেজে ব্যাক করে যাব, কয়েক স্লাইড ব্যাক করতে হবে আমাকে। জি স্যার একটু ব্যাক করেন আর একটু ভালোভাবে বুঝিয়ে দেন, আমি বুঝি নাই। আচ্ছা, এখানে খেয়াল রাখেন, বাক্যটা খেয়াল রাখেন কি বলেছে, ইজ মেইন কন্ট্রিবিউশন, প্রধান অবদান। হ্যাঁ, স্যার প্রধান অবদান দিলে তো জেনারেল সেক্রেটারি হচ্ছে। তাহলে তো আর কোনো কনফিউশন নেই, জি স্যার। তাহলে তার কোনো কনফিউশনই দেখছি না আমি, তাহলে ব্যাক করলাম না। ঠিক আছে, স্যার এখানে প্রেসিডেন্ট কখন আছে? প্রেসিডেন্ট কখন আসবে, তাহলে ব্যাক করি, চলেন। বাবা অনেক দূর চলে আসছিলাম তো। ওকে, maybe এখানে after 3 years he attended the special joint session of the Congress and the Muslim League in Lucknow. In 80 he became the General Secretary of the Indian National Congress and the President of
অল ইন্ডিয়ান মুসলিম লীগ। ওকে, এই জায়গায় আপনাদের কনফিউশনটা যে হচ্ছে অল ইন্ডিয়ান মুসলিম লীগে হচ্ছে প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা একটু কনফিউশন করেছে আপনাদের, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আপনার কথা শোনা যায়নি। আমি কথা বলছি না, থিঙ্ক করছি। ওকে, জেনারেল সেন্সে আপনাদের হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্সারটাই আসতেছে। হ্যাঁ, ইফরাত বলেন। স্যার তিনি সর্বপ্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছেন বলে এখানে মেন কন্ট্রিবিউশনে জেনারেল সেক্রেটারি হয়েছে। হ্যাঁ, ওনার মেইন কন্ট্রিবিউশনটা হচ্ছে জেনারেল সেক্রেটারি হিসেবে। এটার কারণেই কিন্তু উনি পরবর্তীতে ওই জায়গাটাতে যেতে পেরেছেন। এরকম একটা মিনিং আমরা বের করার কারণে এই অ্যান্সারটাকে অ্যাপ্রোপ্রিয়েট নিতে পারি। কারো যদি কনফিউশন থাকে আপনারা প্রেসিডেন্ট অ্যান্সারটা নিয়ে নেবেন। মানে যেমন কোন একটা উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য তো অনেক কষ্ট করতে হয়, তো সেই দিক সিঁড়িটা, দিয়ে তো সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি মানে ফার্স্ট স্টেপ। ইয়েস, এটা হচ্ছে মেইন কন্ট্রিবিউশন, যে উনি রাজনীতিতে এখানে গিয়েছিলেন বিধায় তো পরবর্তীতে ওই স্টেপটাতে যেতে পেরেছেন। অ্যাকর্ডিং টু দিস সেন্স, ইটস ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন। ওকে, ক্লিয়ার? স্যার স্যার যদি আমরা অ্যান এক্সামিনার অফ এমএ ইন ম্যাথ দেই তাহলে কি ভুল হবে? কোথায়? 5 নম্বরে। আসি, 5 নম্বরে আসি। এখানে কি চেয়েছে? ইভেন্ট চেয়েছে 1896-এ। ম্যাথ তো দেওয়াই আছে এদিকে। তাহলে আমরা যদি এখানে অ্যান এক্সামিনার অফ এমএ দেই তাহলে কি সমস্যা হবে? এক্সামিনার অফ এম এ, অ্যান এক্সামিনার অফ এমএ। না আমি ক্লিয়ার হতে পারছি না, আপনার কথাটা একটু ক্লিয়ার করে বলেন, আমি কনফিউশন ক্লিয়ার করে স্যার দিচ্ছি। স্যার 5 নম্বরে যদি আপনি যে দিয়েছেন যে ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এক্সামিনার অফ এমএ, হ্যাঁ, তো ওইখানে যদি আমরা অ্যান এক্সামিনার অফ এমএ দেই তাহলে কি সমস্যা হবে? মানে অ্যান এক্সামিনার অফ এমএ। এক্সামিনার অফ এম এ তো আছে, আপনি কি এন্ড দিতে চাচ্ছেন? AND? না স্যার, অ্যান দিতে যাচ্ছি। আই এম নট ক্লিয়ার অ্যাকচুয়ালি। স্যার উনি বলছেন এখানে আপনি দিয়েছেন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এক্সামিনার অফ এমএ, কিন্তু যদি দেওয়া হয় শুধু অ্যান এক্সামিনার অফ এমএ তাহলে কি হবে? ওকে, গুড, এবার ক্লিয়ার হয়েছে। ইভেন্টে সবসময় ভার্ব থাকতে হবে, মনে রাখেন। ইভেন্টে দ্যাট মিনস একটা ভার্বের জায়গা, তার আগের বাক্যগুলো ফলো করবেন। প্রথমটাতে দেখেন ওয়াজ আছে, এটাতে দেখেন পাস্ট, এখানে টু, তার মানে এখানে আপনাদের ওয়াজ অ্যাপয়েন্টেড আনতেই হবে, ভার্ব আনতেই হবে। ক্লিয়ার হয়েছেন ইফরাত? জি স্যার। হ্যাঁ, জি স্যার। গুড, থ্যাংক ইউ। আমি আসলে বুঝতে পারতেছিলাম না, এখন আমিও ক্লিয়ার হয়েছি আপনার কাছে প্রশ্নটা। ওকে, নেক্সট গোল্ডেন টিপস আপনাদের জন্য। প্যাসেজ মনোযোগ দিয়ে পড়ে মূল তথ্য বেছে নিন, টেবলে ছোট এবং স্পষ্ট উত্তর লিখুন। নিজের ভাষা ও মতামত যোগ করবেন না। সব উত্তর একসাথে নয়, ধাপে ধাপে বসান। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত করতে পারবেন এই কাজগুলো। ঠিক আছে? স্যার একটু ব্যাক করে ভালো হতো, স্লাইডটা একটু করে দিতাম। আবার ব্যাক করতে হবে? থ্যাংক ইউ স্যার। বলেন। গোল্ডেন টিপস ফর স্টুডেন্ট ওইটা ও আচ্ছা আচ্ছা, এখানে প্রশ্ন আছে। কি প্রশ্ন স্যার? হুম, হুম। এখানে কোন কি আস্কিং আছে বলেন? মিউট হয়ে আছেন আপনি। স্যার
তো কোনো আস্কিং নাই। তো এই জন্য তো আপনি তাহলে ব্যাক করতে বললেন কেন? সরি স্ক্রিনশট আহ, রাখতাম তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে শেষ করছি। ফিল ফ্রি টু গেট ইন টাচ অফ এনি কোয়েশ্চেন অর ফার্দার ডিসকাশন। কোনো কিছুর যদি প্রশ্ন থাকে আপনাদের এবং কোনো আলোচনার যদি প্রয়োজন হয়, যদিও আমরা 2 hours প্লাস ক্লাস করেছি, ইটস রেকর্ড, টুডেস গ্রেট রেকর্ড। ওকে, কারো কোনো আস্কিং আছে? আচ্ছা, আমি আপনাদের ছোট করে বলে দিই, প্রশ্ন এবং আস্কিং এর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি যে জিনিসটি জানে স্যারকে টেস্ট করতে যান যে স্যার জানে কিনা, সেটা হচ্ছে কোয়েশ্চেন। আর যদি আপনি হচ্ছে আহ, না জেনে থাকেন, স্যারের কাছ থেকে জেনে নিতে চান, সেটা হচ্ছে আস্কিং। মনে থাকবে এখন থেকে, তাহলে শব্দটা সঠিক ব্যবহার করবেন, কারণ হ্যান্ড রেজ তাহলে করে। আপনি যেটা বলেন সেটা হচ্ছে কোশ্চেন করা, হ্যাঁ, আর আমরা যেটা করি সেটা আস্কিং। হ্যাঁ, ইয়েস, আস্কিং। তাহলে এখন যদি আর আপনি, একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন জি, আমার। না, আপনি স্যার, যদি আনমিউট করে বলেন যে হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল, তাহলে আমি বুঝে নেবো যে আপনার উত্তরটা জানেন, আমার কাছ থেকে জেনে নিতে চান আমি জানি কিনা। ঠিক আছে? তাহলে এখন থেকে কি করবেন? আই হ্যাভ আস্কিং। ঠিক আছে? ওকে, আমাদের সাথে সর্বশেষে 11 জন আছে এখন পর্যন্ত। লাইভে আছে 11 জন, 22 জন। এই 22 জনে আছে, এরাই খাঁটি সোনা। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইফরাত, স্যার আপনাকে কিছু ডায়লগ দিয়েছিলাম চেক করার জন্য, ওই ডায়লগ গুলোকে ওইভাবে 1-2 পৃষ্ঠার মধ্যে লিখলে হবে নাকি আরো বাড়াতে হবে? আমি একটু দেখি, এখনো পূর্ণাঙ্গ ভাবে দেখিনি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। বনফুল এখান থেকে মন্তব্য করেছিলেন, হ্যাঁ আমরা হচ্ছে 1 নম্বরের যে প্রশ্নটা আপনার ছিল প্রেসিডেন্ট, সেটা আমরা কনফিউশন ক্লিয়ার করেছি। তারপর আবুল হোসেন লিখেছিলেন, ঠিক আছে, ম্যাচ করে নেবেন। সোহাগ মিয়া, থ্যাংক ইউ অল। ওকে, হ্যাভ ইউ এনি কমেন্ট about this session, today's class or session? Do you have any স্যার এই opinion? ক্লাসটা করে আমার মানে সম্পূর্ণ পয়েন্ট অফ ভিউ বদলাই গেছে। আগে মানে এভাবে করে কোনোদিন চিন্তা করিনি। তাই নাকি? শুরুর দিকে অবশ্য এরকম একটা কথা বলেছিলাম যে লাইফ চেঞ্জ হয়ে যাবে, বা হচ্ছে চিন্তা ভাবনা গুলোই চেঞ্জ হয়ে যাবে এই আজকের ক্লাসটি করার পর। তাহলে স্যার এখন কোনো কিছু করার ক্ষেত্রে মানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করে সেই প্রশ্ন জিজ্ঞাসা করবো। হুম, হুম, অবশ্যই। আর আরো কিছু? তোফা, ক্লাসটি বুঝেছেন ঠিক মতো করে? তোফা নাকি উচ্চারণটি আপনার? জি স্যার, তোহফা। তোফা, হ্যাঁ। আপনি কি বুঝেছেন ক্লাসটি সুন্দর করে আজকে? জি স্যার। হ্যাঁ, ওকে, ভেরি গুড। মাভিয়া, মাভিয়া, আনমিউট প্লিজ। স্যার বুধবারে কি আমাদের বাংলা ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস হয়? হ্যাঁ, সেকেন্ড পেপারের ক্লাস হবে, এবং আপনাদের হচ্ছে শনিবারে পরীক্ষা হবে। পরীক্ষার শিডিউল দিয়ে দিচ্ছি ওই বই স্যার অনুযায়ী। সামনের দিন আমাদের কি রুটিন অনুযায়ী পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের রুটিন অনুযায়ী করাবো। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম, অনু এবং মাভিয়া আপনারা জয়েন করতেছিলেন না কেন? আপনাদের কোনো সমস্যা হচ্ছিল জয়েন করতে গ্রুপ ডিসকাশনে? আমি নোট আউট করে রাখছি কাগজের মধ্যে, এই যে দেখেন। পার্টিসিপেট করতে হবে। এখনো আপনারা মুখ খুলছেন না, বা কোনো সমস্যা তো আমি দেখছি না। আনমিউটটা অন্তত তো করেন। ঐশী দেবী নামেও আরেকজন আছে, হ্যাঁ, একবার কিন্তু বলে না। ওনার গ্রুপে পরে হচ্ছে ঐশী দেবীর গ্রুপে পরে কেউ ছিল না, কিন্তু পরে স্যার একজন। আমার ঐশী দেবী তো প্রথমে আমাদের গ্রুপে ছিল, গ্রুপ আচ্ছা 2 এ। আচ্ছা, সবাই একটু অ্যাক্টিভ হবে না? ঠিক আছে, তাহলে আমরা অনেক ভালো একটা সেশন করতে পারবো। ক্লাসটি অনেক ভালো হয়েছে, আপনাদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল। যে ক্লাসগুলো ভালো হয় সেটার কিছু অংশ রেখে দিই আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ আপনার হাফিজ, শুভরাত্রি।